রাগিবর হৃদয়। গল্পের দ্বিতীয় ও শেষ অংশ। রাইটার ইশরাত জাহান সুপ্তি। আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। এই শব্দের ভেতর কেউ আমার চিৎকারও শুনছে না। ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমাদের সামনে এসে কেউ দাঁড়ালো। আমি তাকিয়ে দেখলাম শুভ্র স্যার। স্যারকে দেখে আসিফের হাত কিছুটা আলগা হতেই আমি জোরে হাত ছাড়িয়ে ছুটে গিয়ে স্যারকে শক্ত করে তার পেছনের পাঞ্জাবি খামছে ধরে জড়িয়ে ধরলাম। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কিছুক্ষণ পর স্যার আমাকে তার থেকে ছাড়িয়ে আসিফকে ধরে বেধম মারতে লাগল। স্যার প্রচণ্ড রেগে আসিফকে পাগলের মতো ঘুষি দিচ্ছে। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে আর বলছে, ওর হাত ধরেছিস? তোর এত সাহস! আরও যেন কিছু বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি স্যারের এই রূপ কখনো দেখিনি। আসিফ একবার কোনোমতে ছুটে দৌড়াতে চাইল, কিন্তু তার আগেই স্যার ওকে ধরে আবার মারতে লাগল। আসিফের অবস্থা প্রচণ্ড খারাপ। আর কিছুক্ষণ মারলে বোধ হয় ও মরেই যাবে। আমি এবার স্যারকে আটকিয়ে বললাম, স্যার, ছেড়ে দিন, এবার ও মরে যাবে। বাধা পেয়ে স্যার একটু থেমে যাওয়ার সুযোগে আসিফ পালিয়ে গেছে। স্যার এবার আমার দিকে তাকিয়ে সেই অগ্নিচোখেই চেঁচিয়ে বলতে লাগল, কমন সেন্স নেই? একা একা এখানে চলে এসেছ? বেশি সাহস দেখাও। এমনিতেই আমি ভয়ে কাঁপছিলাম, তার উপর স্যারের বকা শুনে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। স্যার আমার কান্না দেখে নরম হয়ে আমার মাথা তার বুকে টেনে নিল। আমি এবার স্যারের বুকে গিয়ে ডুকরে জোরে কেঁদে উঠলাম। তারপর স্যার আমাকে বাসায় নিয়ে আসল। সারা রাস্তা আমি কান্না করেছি। বাসায় এসে স্যার আমার হাত থেকে ভাঙা কাচের চুড়ির টুকরোগুলো বের করে ঔষধ লাগিয়ে দিতে লাগল। আমি ব্যথায় আহ করতে লাগলাম। সামনে তাকিয়ে দেখলাম স্যারের চোখ কেমন যেন ছলছল করছে। আমার আঘাতে যেন সেই ব্যথা পাচ্ছে। এরপর স্যার আমাকে ঘুমের ঔষধ খাইয়ে দিল। তারপর লাইট অফ করে বিছানায় নিয়ে আমাকে তার বুকে টেনে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। লাইট অফ থাকার পরেও রুম হালকা আলোকিত হয়ে রয়েছে। আজ মনে হয় ভরা পূর্ণিমা। চাঁদের আলো উপচে পড়ে রুমে ঢুকে চারদিক জ্যোৎস্নার ন্যায় আলোকিত করে রেখেছে। কেমন যেন মায়াবী মায়াবী লাগছে রুমটা। ভয় আমার এখনো কাটেনি। স্যার আমার মাথা হালকা ঝাঁকিয়ে নরম গলায় বলল, এই সুপ্তি, এত ভয় পেয়ে রয়েছ কেন? আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। জানো, প্রথম যখন কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম, ক্লাসে ঢুকেই দেখলাম তোমাকে। দেখলাম একটি মিষ্টি মেয়ে ঘুমে ঢুলুঢুলু অবাক চোখে তাকিয়ে আছে। চুলগুলো হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার। একটি বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তুমি ঠিক সেভাবেই তাকিয়েছিলে। একটি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে। তোমাকে দেখে আমি সেদিন অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর প্রতিদিনই দেখতাম তুমি একনজরে বইয়ের দিকেই তাকিয়ে থাকতে, একবারও আমার দিকে তাকাতে না, আর আমার চোখ বারবার কৌতূহলী হয়ে তোমার দিকেই চলে যেত। তোমার সেই চাহনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসত। শুভ্র স্যারের কথাগুলো শুনে আমার সব ভয় কান্না কোথায় যেন চলে গেল। কত মিষ্টি করে সে কথা বলছে। আমি তার কথার মাঝে হারিয়ে গেলাম। স্যার বলতে লাগলো, জানো, যেদিন তুমি আমাকে প্রথম হড়বড় করে তোমার পছন্দের কথা বললে, সেদিন আমি চরম বিস্মিত হয়েছিলাম। তারপর যখন এক দৌড়ে আমার সামনে থেকে চলে গেলে, এক অপূর্ব অনুভূতিতে আমার মন ছেয়ে গেল। এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি। রাত দিন আমি যেন কোথাও হারিয়ে গেলাম। অকারণেই হাসতে লাগলাম। সবকিছুই খুব সুন্দর লাগতে শুরু করলো। 4 দিন তুমি কলেজে আসলে না, তোমাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম। তারপর ক্লাস টেস্টের বাহানায় তোমাকে কলেজে আনালাম। প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগা শুরু হলো। কলেজের বিদায় অনুষ্ঠানে যেখানে সব মেয়েরা গাদা গাদা মেকআপ করে এসেছিল, সেখানে সবার মাঝে তুমি কতটা সিম্পল সাজে এসেছিলে। সেদিন প্রথম তোমাকে শাড়ি পরা দেখেছিলাম। সাধারণের ভেতর অসাধারণ লাগছিলে তুমি। সেদিন তোমাকে দেখে মন থেকে একটা গানই বেরিয়েছিল, ভালোবাসি। স্যার খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিল। আমি তার বুকে মাথা রেখে চুপচাপ শুনছিলাম। স্যারের হৃদস্পন্দন খুব দ্রুত শোনা যাচ্ছে। সুপ্তি, তোমার মনে আছে আমি একবার তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম, কিন্তু তুমি সেখানে না গিয়ে আমাকে একটি নর্মাল স্ট্রিট ফুডের শপে নিয়ে গেলে। তুমি যে কেন রেস্টুরেন্টে যেতে চাওনি তা আমি খুব ভালোভাবেই বুঝেছিলাম।
তোমাকে দেখে সেদিন আমি শুধু মুগ্ধই হচ্ছিলাম। যেখানে মেয়েরা তাদের পছন্দের মানুষকে নিয়ে দামি দামি রেস্টুরেন্ট যেতে চায়, খরচের ওপর খরচ করতেই থাকে, সেখানে তুমি আমাকে টেনে নিয়ে খরচ করতে দিতে না। কতটা সিম্পল তোমার মন, কত অল্পতেই খুশি হয়ে যাও। আমি এবার মুখ ফুলিয়ে বললাম, আচ্ছা। বিয়ের প্রথম রাতেই যে আপনি আমাকে বললেন আমি আপনাকে বড়লোক দেখে বিয়ে করেছি। স্যার মৃদু হেসে বলল, সেটা তো আমি তোমাকে রাগ করে হার্ট করার জন্য বলেছিলাম। আমি খুব ভালো করেই জানি আমার শক্তি এমন না। তাই তো যখন তুমি এটা শুনে আহত চোখে আমার দিকে তাকালে, আমি তোমার চোখে চোখ রাখতে পারলাম না। মাঠের কোণে গাছের গুঁড়িতে যখন আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম তখন হালকা রোদের কারণে তুমি হালকা চোখ কুঁচকে মুখে মিষ্টি হাসি নিয়ে সামনে তাকিয়ে হড়বড় করে কথা বলতে থাকতে। মাঠের খোলা বাতাসে তোমার সামনের চুল উড়তে থাকত। তোমার ওড়নার কোনা বারবার উড়ে আমার মুখে এসে পড়ত। তখন তোমাকে যে কি সুন্দর লাগত। আমি মুগ্ধ চোখে অপলক ভাবে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার আমার জন্য প্রতিদিন যত্ন নেওয়া, কিছু না পেরেও আমার জন্য প্রতিদিনই নুডলস রান্না করে নিয়ে আসা, আমার দিকে মায়া চোখে তাকিয়ে থাকা, তোমার দুষ্টুমিগুলো, সব কিছু আমাকে তোমার প্রতি কতটা যে ফুটবল বানিয়ে দিল তা আমি নিজেও বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া নিজেকে শূন্য লাগতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি শক্তি। অনেক 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 ভা। স্যারের কথাগুলো আমি আবছা আবছা শুনতে লাগলাম। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে, আমি তোমাকে ভালোবাসি। আমার চোখ বন্ধ হয়ে আসছে। কেমন যেন সবকিছু আচ্ছন্ন লাগছে। আমি আপ্রাণ চেষ্টা করছি চোখ দুটো খুলে রাখার, স্যারের কথা সম্পূর্ণটা শোনার। কিন্তু না, আমি পারলাম না। পরাজিত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্যার রুমে নেই। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। মাথাটা হালকা ভার ভার লাগছে। হয়তো ঘুমের ঔষধটা হাই ডোজের ছিল। তাই বেকনিতে গিয়ে চেয়ারে বসলাম। বেলকনির রেলিংয়ের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে আনমনে তাকিয়ে রইলাম। সকালের শীতল হাওয়া আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ রাতে বলা স্যারের কথাগুলো ভাষা ভাষা মনে আসতে লাগলো। স্যার আমাকে খুব আবেগ দিয়ে কিছু কথা হয়তো বলেছিল। কিছু কিছু কথা স্পষ্ট মনে আছে। কিন্তু কিছু কথা কেমন যেন মনে হচ্ছে স্যার কি বলেছিল নাকি স্বপ্ন দেখেছিলাম। হয়তো ঘুমের ঔষধের কারণে আমার এমন লাগছে যে স্যার সত্যি বলেছে, আসলে বলেনি, আমি কল্পনা করেছি। না হলে শুধু শুধু স্যার আমাকে এত ইমোশনাল কথা কেন বলবে? না, আমি বোধহয় স্বপ্নই দেখেছি। এমন স্বপ্ন তো আগেও কত দেখতাম। প্রথমে এই কথাগুলো মনে পড়ে যে ভালো লাগা শুরু হয়েছিল এই বিভ্রান্তিতে জড়িয়ে সেই মনটা আবার খারাপ হয়ে গেল। এর 2 দিন পর আমি ভার্সিটিতে গেলাম। ভার্সিটির গেটে পা রাখার সাথে সাথে কোথা থেকে আসিফ এসে আমার পায়ে পড়ে মাফ চাইতে লাগলো, তাও আবার সবার সামনে। ও আপু আপু করে প্রচুর মাফ চাইছে। সবার সামনে আমার বিব্রত বোধ হতে লাগলো। তাই আমি ওকে ঠিক আছে বলে চলে আসলাম। বুঝতে পারলাম শুভ্র স্যার শুধু ওকে মেরাই ক্ষান্ত হয়নি, আরও অনেক কিছু করেছে। ক্লাস শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম রিকশা করে। পথে সামিয়ার সাথে দেখা। সামিয়াও ওর ভার্সিটি থেকেই ফিরছিল। তারপর দুজনে মিলে রাস্তার ওপারে গিয়ে জমিয়ে ফুচকা খেতে লাগলাম। উফ, যা ভালো লাগছে না! কতদিন পর খাচ্ছি। আমি অলরেডি 1.5 প্লেট খেয়ে আরেকটা ফুচকা মুখে তুলতে নিয়েছি, তার আগেই সামিয়া হাত দিয়ে পেছনে ইশারা করল। আমি ফুচকা মুখের সামনে ধরেই পেছনে ঘুরতেই দেখলাম স্যার 2 হাত বুকের ভেতরে গুজে গাড়ির সাথে হেলান দিয়ে সানগ্লাস চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। সামনের চুলগুলো হালকা হালকা বাতাসে উড়ছে। একটি অ্যাশ কালারের শার্ট গায়ে সাথে ব্ল্যাক কালারের ডোরকাটা টাইটা একটু ঢিলা করে রেখেছে। ব্লেজারটা বোধহয় খুলে রেখেছে। শার্টের হাতা ফোল্ড করে রেখেছে কনুই পর্যন্ত। স্যারকে দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার এবার ধীরে ধীরে আগাতে লাগলো আমাদের দিকে। আমাদের সামনে দাঁড়িয়ে মাত্রই কিছু বলার জন্য মুখ খুলতেই আমি আমার হাতের ফুচকা স্যারের মুখে ঢুকিয়ে দিলাম। স্যার মুখে ফুচকা নিয়ে কিছুই বলতে পারছে না। আমি জোরে জোরে হাসতে লাগলাম খুব। সামিয়াও হাসছে। আর স্যার তাড়াতাড়ি ফুচকা গেলার চেষ্টা করছে কিন্তু পারছে না। ফুচকা খাওয়া শেষ হলে আমরা 3 জন তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর শুভ্র স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে।
বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি জানালার পাশে বসে জানালার বাইরে হাত বাড়িয়ে নেড়ে নেড়ে বৃষ্টির পানি ছুঁচ্ছি। একটু পর স্যার আমার হাত টেনে বলল, কি করছো? ভিজে যাচ্ছ তো। আমি তার কথার তোয়াক্কা না করে আবার হাত বাড়িয়ে দিলাম। স্যার আবার হাত টেনে বলল, কতক্ষণ ধরে ভিজছ, ঠান্ডা লাগলো কি করবে? কথা বললে কথা শুনো না। তার কথা শুনে আমি ভুরু কুঁচকে মুখ ফুলিয়ে অন্য দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ স্যার আমার গালে একটা কিস করে বসল। আমি তো হতবাক হয়ে গেলাম। মুখ হা হয়ে গেল। চোখ বড় বড় করে গালে হাত দিয়ে ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যার মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকিয়ে লাজুক হাসি বলছে, এতে আমার কোনো হাত নেই। তুমি বারবার মুখ ফুলিয়ে এত কিউট দেখাও কেন? বলে লাজুক হাসি দিতে দিতেই ল্যাপটপটা হাতে নিয়ে বাইরে চলে গেল। আর আমি এখনো গালে হাত দিয়ে মুখ হা করে ভাবছি, এটা কি হলো? রাতে শুভ্র স্যার আমাকে পড়াতে বসেছে। স্যার মুখের সামনে একটি মোটা বই তুলে পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে। কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না। একসময় ঘুমে ঢুলতে ঢুলতে আমি কখন যেন স্যারের কোলেই মাথা পেতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখনো স্যারের কোলেই আছি। আর স্যার সেভাবেই বসা অবস্থায় খাটের সাথে হালকা হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। তার মানে আমি সারা রাত এভাবেই ছিলাম। কিন্তু স্যার আমাকে ডাকলো না কেন? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমার উঠে বসায় স্যার টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে একটি মিষ্টি হাসি দিয়ে বলল, গুড মর্নিং। আমি বললাম, আপনি আমাকে ডাকলেন না কেন? আপনার এভাবে ঘুমাতে সমস্যা হয়েছে না? স্যার মিষ্টি হাসি দিয়েই বলল, তুমি এত সুন্দর করে ঘুমিয়েছিলে ডাকতে ইচ্ছে করছিল না। তাই তো আমি সারা রাত তাকিয়ে। কথাটা সম্পূর্ণ না করেই সে উঠে বাথরুমে চলে গেল। আর আমার মনে একটি ভালো লাগাও তৈরি করে গেল। একদিন বিকাল বেলা আমার বড় আপু আর ভাবি আসল আমাকে নিতে। আমি তো সেই খুশি। সেবার স্যার আমাকে যেতে দেয়নি। এবার গিয়ে তাকে জব্দ করতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে। আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। স্বামী বলল, ভাবি ভাইয়াকে বলেছ? আসলে স্যারকে আমি এখনো বলিনি। বললে তো আর আমাকে যেতে দিবে না। আমি মাকে মিথ্যা করে বললাম, মা আমার ফোনে চার্জ নেই। অফ হয়ে গেছে। আমি যাওয়ার পর আপনি একটু জানিয়ে দিবেন। মা বলল, সুপ্তি তুমি যাও। আমি বলে দিব। আমিও খুশি হয়ে চলে আসলাম। বাসায় গিয়ে পৌঁছাতেই বিছানায় ঝাঁপ দিয়ে পড়ে এক লম্বা ঘুম দিলাম। রাতে আর খেতেও উঠলাম না। বিছানা ছাড়লাম একেবারে সকালে। ফোন হাতে নিয়ে দেখি ৭৩টা মিস কল। সব শুভ্র স্যার দিয়েছে। আমি ভয়ে আর কল ব্যাক করলাম না। ফোন দিলেই না আবার চলে আসতে বলে। আজ ৩ দিন হয়ে গেছে স্যার আর একবারও ফোন করেনি। তাই একটু মন খারাপ লাগছে। আমার ফোন দেওয়ার ইচ্ছা করলেও কেমন যেন। আর দেওয়া হলো না। তবে এখানে স্যারের করা রুটিনগুলো ইচ্ছামতো ভাঙছি। বেশ লাগছে, ভাবছি ১ মাসের আগে আর যাব না। কিন্তু স্যারকে দেখতেও ইচ্ছে করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনে একটি মেসেজ আসলো সামিয়ার নাম্বার থেকে। ওপেন করে দেখি লেখা, আজ বিকেলে এসে পড়ো। বড় ফুফু আসবে সন্ধ্যায়। সেই করা ফুফু আসবে। তার মানে তো যেতেই হবে। কি করার ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বিকেলে। ওই বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাসার ভেতরে গিয়ে দেখি বাড়ি পুরো খালি। সামিয়ার নাম ধরে ডাকলাম কিন্তু সাড়া পেলাম না। রুমে গিয়ে দেখি স্যার সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমার সাড়া পেয়ে একবার চোখ তুলে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। তাকে দেখে আমি থমকে গেলাম। উস্কো খুস্কো চুল, মুখ দেখে মনে হচ্ছে ৩ দিন ধরে শেভ করেনি। চোখ লাল হয়ে রয়েছে মনে হচ্ছে কত দিন ধরে ঘুমায় না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাসার সবাই কোথায়? আজ নাকি ফুফু আসবে? স্যার না তাকিয়েই থমথমে গলায় জবাব দিল, সবাই নানু বাড়ি গেছে একটু আগেই। আমি কৌতূহলী চোখে বললাম, তাহলে সামিয়া যে আমাকে মেসেজ দিল আসার জন্য। ফুফু আসবে? স্যার ল্যাপটপ টিপতে টিপতে বলল, সেটা আমি দিয়েছি। ফুফু আসবে না। আমি ভুরু কুঁচকে বললাম, কিন্তু কেন? এবার স্যার ল্যাপটপ নামিয়ে উঠে এসে খপ করে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কেন? ফাঁকি কি শুধু তুমিই দিতে পারো? এই বলে সে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম।
হঠাৎ শুভ্র স্যার রুমে এসে আমাকে ঝট করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলল, এই কয়দিন আমার ঘুম কেড়ে নিয়ে শান্তিমতো ঘুমিয়েছ না। আজ আমি ঘুমাবো। বলেই আমার কোলে মাথা পেতে শুয়ে পড়ল। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু হতভম্ব ভাবটা এখনো কাটেনি। স্যার এতদিন ঘুমায়নি কেন? আর আমি স্যারের ঘুম কেড়ে নিয়েছি মানে? ভাবতে ভাবতে আমি সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালের আলোয় আমার ঘুম ভেঙে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার এখনো ঘুমাচ্ছে। আমি স্যারকে সরাতে গেলে স্যার ঘুমের চোখেই হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। আমি যতই ছাড়াতে চাচ্ছি ততই সে আরো শক্ত করে ধরে তার মুখ আমার পেটে ঘষতে লাগলো। আমার খুব সুরসুরি লাগছে, সাথে লজ্জাও। অনেক কষ্ট করে নিজেকে স্যারের থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ পর বের হয়ে দেখি স্যার উঠে পড়েছে। বসে বসে চোখ কোচলাচ্ছে। বিকেলে আমি আর সামিয়া হলে বসে ক্যারম খেলছিলাম। হঠাৎ স্যার এসে বলল সেও খেলবে। তিনজনে জমিয়ে খেলছি। কিন্তু স্যারের জন্য আমি আর সামিয়া কেউই বেশি গুটি নিতে পারছি না। আর ওদিকে স্যার তার সাইডে গুটির পাহাড় জমিয়ে রেখেছে। অবশেষে স্যার ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড আর সামিয়া লাড্ডু। আমি তো সেই খুশি, এর আগেরবার সামিয়া আমাকে গেম খাইয়েছিল তাই। আর এটা নিয়ে আমাকে অনেক খ্যাপিয়েছে। তাই আমিও এখন ওকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌড়ে উঠতে গেছি, তখনই ক্যারমে পা বেজে ঠাস করে সোফার সাথে পায়ের বাড়ি খেলাম। খুব ব্যথা পেয়েছি। আমি বুঝতে পারছি হাঁটুর খানিকটা নিচে কেটে গেছে, কিন্তু ওদেরকে মুখে হাসি এনে বললাম ঠিক আছি। রুমে বসে সেলোয়ার খানিকটা উঁচু করে দেখছিলাম কতটুকু কেটেছে। এমন সময় স্যার আসল হাতে একটি মলম নিয়ে। স্যারকে দেখে আমি তাড়াতাড়ি সেলোয়ার নিচে নামিয়ে নিলাম। স্যার আমার সামনে বসে হঠাৎ আমার সেলোয়ার ধরে উপরে উঠাতে লাগলো। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে আবার নামিয়ে দিলাম। এবার স্যার রেগে গিয়ে একটান দিয়ে সেলোয়ার কাটা জায়গা পর্যন্ত উঠিয়ে নয় মলম লাগিয়ে দিতে লাগলো। আমার খুব অস্বস্তি লাগছে, তাই আমি বারবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছি। এবার স্যার আমার রেগে গিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা? আমি ছুলে কি হয় তোমার? এখনো কেন আমার সাথে এমন করছো? এত বছর জ্বালিয়েও আমাকে শান্তি পাওনি যে এখনো এমন দূরে দূরে থাকো? আবার সেই একই কথা বলছে যে আমি তাকে জ্বালিয়েছি। আমি এক ছিটকানি দিয়ে তার হাত ছাড়িয়ে জোরে বললাম, আমি আপনাকে জ্বালিয়েছি আর আপনি কি করেছেন? আপনি আমাকে খুব শান্তি দিয়েছেন। আমার কেমন লাগে সেটা আমিই বুঝি। আমার সেই আঘাতে মলম লাগাতে পারবেন না, যেহেতু এই আঘাতেও লাগানোর প্রয়োজন নেই। বলে আমি হনহন করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার পর রুমে এসে দেখলাম স্যার এখনো বেডেই বসে আছে আর সেট সং শুনছে। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। আয়নায় দেখলাম স্যার আমার দিকে হতাশা চোখে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে এক ধরনের চাপা কষ্টের ছাপ। গানের কিছু লাইন আমাকে খুবই আকৃষ্ট করছে। আমি চুপচাপ শুনতে লাগলাম। ঝাপসা চোখে দেখে যাই তারার মেলা। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। কখনো বুঝিনি যে সব অভিনয় খেলা। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। কি করে আমি বোঝাই বলো? মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। কেন জীবন আমার এত আধার কালো? মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। যন্ত্রণা সে তো মানে না। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। সে তো বুঝে না। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। ভুল বুঝে চলে গেলে। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। জানি আসবে না কাছে আবার মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। এই গান স্যার শুনছে কেন? এই গান তো আমার শোনা দরকার। স্যার এখনো আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, যেন গানের মাধ্যমে তার মনের কষ্ট সে আমাকে শোনাচ্ছে। ভালোবাসার কফিন কাঁধে। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট নিয়ে আমি আর কত কাল পাড়ি দেব? মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। সমাধি টেনে যাও হারিয়ে। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। আমি হাজার বছর ঘুমাবো। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। আমার চোখে পানি এসে পড়ল। আমি তাকে আড়াল করে লুকিয়ে চোখের পানি মুছলাম। তারপর উঠে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সোফায় বসে ভাবছিলাম, আমার স্যারকে এভাবে না বললেও হতো।
স্যার তো আমাকে ঔষধ লাগাতেই এসেছিল। এমন সময় স্যার আমার সামনে ব্যথার ঔষধ হাতে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম এখনো মুখটা শুকিয়ে রেখেছে। আমি হাত পেতে ঔষধটা নিতেই জগ থেকে পানি ঢেলে আমার হাতে ধরিয়ে দিল। আমি ঔষধটা খাওয়ার পরই সে চলে গেল। আমার সবকিছু মিলিয়েই খুব কান্না পেতে লাগলো। সোফার ব্যাকসাইডে হাতের উপর মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি আমি স্যারের বুকে শুয়ে আছি বিছানাতেই। তার মানে স্যার আমাকে এখানে নিয়ে এসেছে। স্যারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবারও মন খারাপ হয়ে গেল। আমি উঠে নিচে চলে আসলাম। নাস্তার সময় স্যার বলল সে উপরে রুমেই খাবে। আমি তার প্লেটে নাস্তা নিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে স্যারের সামনের টেবিলটায় রাখলাম। তারপর দাঁড়িয়ে রইলাম সেখানেই। স্যার ল্যাপটপ পাশে রেখে উপর থেকে প্লেটটা উঠাতেই ভেসে উঠল দুটি ত্রিভুজাকৃতির স্যান্ডউইচের মাঝখানের ফাঁকা জায়গায় জ্যাম দিয়ে ইংরেজিতে লেখা সরি। তার পাশে একটি সিদ্ধ ডিম যেটাকে আমি জ্যাম দিয়ে একটি মুখশ্রী বানিয়েছি মন খারাপের। আর নাক হিসেবে লাগিয়েছি গাজরের একটি স্লাইস। অনেক কিউট লাগছে। তার পাশে দুটা লেটুস পাতা। স্যার তা দেখে একটু মুচকি হেসে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে শরীর আঁচলের কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে ফেললাম। স্যার আমার হাত টেনে তার পাশে বসালো, তারপর খুব নরম করে বলল, তুমি খেয়েছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। তারপর স্যার তার হাত দিয়ে আমার মুখে একটি স্যান্ডউইচ তুলে খাইয়ে দিতে লাগলো। তারপর খাওয়ার মাঝখানে জিজ্ঞাসা করল, ব্যথা কমেছে? আমি মাথা নাড়িয়েই হ্যাঁ বললাম। স্যার আমার হাত ধরে বলল, আই এম সরি। তুমি এমনিতেই ব্যথা পেয়েছিলে আর আমি তার ভেতর তোমাকে কথা শোনালাম। তখনই সামিয়া এসে জানালো স্যারের সেই করা ফুফু এসেছে। আমি স্যারের দিকে তাকালাম আর স্যার আমার দিকে। তারপর দুজনেই একসাথে হেসে দিলাম। কারণ কয়দিন আগেই স্যার এই মিথ্যা কথা বলেছিল আর আজ তা সত্যিই হয়ে গেল। একদিন সকালে শুভ্র স্যার আর আমি আবার জগিংয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে আমি একদিন সকালে শুভ্র স্যার আর আমি আবার জগিংয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। তাছাড়াও আজ একটু বেশিই গরম পড়েছে। ঘাম ঝরছে মুখ থেকে। আমি থেমে কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। স্যার পাশ থেকে তার রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে লাগলো। আমি তার দিকে তাকালাম আর সাথে সাথে দুজনেই একটা লাজুক হাসি দিলাম। কারণ আমাদের দুজনেরই সেই মুহূর্তের কথা মনে আসছে যখন আমি একদিন স্যারের ঘাম মুছে দিয়েছিলাম ওড়না দিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই নাস্তার টেবিলে গেলাম। আমি মাকে সাহায্য করছি। সবাই খেতে বসে পড়েছে। ডাল ভুনা আনা হয়নি তাই আমি উঠে আবার আনতে গেলাম। কিন্তু আনার সময় ভুলবশত ডালের চামিচটা নিচে পড়ে গেল আর খানিকটা ডালও ছিটিয়ে পড়েছে স্যারের ফুফুর পায়ের কাছে। আমি তাড়াতাড়ি মাফ চেতে নিলাম কিন্তু তার আগেই ফুফু চেঁচিয়ে উঠল, একটি সামান্য চামচটাও সামলাতে পারে না এই মেয়ে, সংসার সামলাবে কিভাবে? আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বলে উঠল, আপা ভুল করে পড়ে গেছে। ফুফু আবার চেঁচিয়ে বলা শুরু করল, শ্বশুর শাশুড়ির সামনে ভুল হবে কেন? চামচটা পড়ে কিভাবে শুনি? বেশি লাই দিয়েছ বলেই এমন ভুল করার সাহস পায়। আমার বাড়ি গিয়ে দেখো ছেলের বউকে কিভাবে টাইট দিতে হয়। আমার হাত পা কাঁপতে লাগলো তার কথা শুনে। এভাবে কখনো কেউ আমাকে বলেনি। চোখ ভরে উঠছে পানিতে। আর ফুফু বলেই যাচ্ছে, এই মেয়ে পারেটা কি শুনি? সেদিন যে পায়েসের এত গুণগান হলো সেই পায়ে সেই মেয়ে শুভ্রকে দিয়ে রাধিয়েছে। আমাকে তোমাদের কাজের বুয়া বলেছে। ছি ছি। শুভ্র তোকেও বলি, লজ্জা করে না বউর কাজ করে দিস? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে ঢুকোস। আর আমার ছেলেকে দেখ পানির গ্লাসটাও তুলে খেতে হয় না। স্যার চুপচাপ বসে তীক্ষ্ণ চোখে ফুফুর দিকে তাকিয়ে আছে। এবার ফুফু মার দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এত সুন্দর দুধে আলতা গায়ের রং ছেলের জন্য কোথায় তার থেকেও বেশি ফর্সা বউ আনবে তা না, শ্যামলা রঙের মেয়ে নিয়ে এসেছো, তার চেহারা যতই ভালো হোক গায়ের রং তো ফোকা ফোকা হতে হবে। আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে গেল। তখনই স্যার উঠে দাঁড়িয়ে রেগে তার হাতের কাচের গ্লাসটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ভাঙা কাচের শব্দে সবাই স্যারের দিকে তাকালো। স্যার রাগটাকে চেপে শান্তভাবে বলল, দেখো ফুফু, আমার হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে ভেঙে গেল, এখন আমাকে এর জন্য কি করবে? কারণ সুক্তির হাত থেকে সামান্য একটা চামচ পড়ে যাওয়ার জন্য তুমি যা করলে তাতে তো আমাকে তোমার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা।
কিন্তু আমাকে তুমি কিছু বলবে না, কেন? কারণ আমি এই বাড়ির ছেলে বলে আর সুপ্তি বউ বলেও একটা সামান্য ভুলও করতে পারবে না। কেন? আমাকে একটু বোঝাও তো। আর কি যেন বললে, আমার লজ্জা পাওয়া উচিত। পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে যাই। স্ত্রীর কাজে সাহায্য করাই লজ্জা না, লজ্জা সেসব পুরুষদের পাওয়া উচিত যারা স্ত্রীর কাজে সাহায্য করে না। অ্যাকচুয়ালি, তারা পুরুষই না, তারা কাপুরুষ। যেমন তোমার ছেলে। আর আমি বিয়ে করেছি একজন জীবন সঙ্গিনী পাওয়ার জন্য, কোনো শোপিজের জন্য না, যে তাকে ধোবত বা ফোকা ফোকা হতে হবে। আমার জন্য আমার স্ত্রী এই পৃথিবীর সবথেকে সুন্দরী নারী, যার জন্য আমি সামান্য সাহায্য করা কি চাইলে সারা জীবন বসিয়েও খাওয়াতে পারি। তারপর রেগে গিয়ে হাতমুঠি করে টেবিলে বাড়ি দিয়ে বলল, সুপ্তিকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বাড়ি ততটাই ওর যতটা আমার। আমার বউয়ের সম্মান আমার সম্মান, আর শুভ্র আহমেদকে যে অপমান করবে তাকে সে ছেড়ে কথা বলবে না। বলেই চেয়ার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে অফিসে চলে গেল। ফুফু তো হা হয়ে গেছে, কিছুই মনে হয় বুঝতে পারছে না। স্বামীয়া তার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। আমার শ্বশুর শাশুড়ির মুখেও গর্বের হাসি। আর আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তবে এই অশ্রু খুশির। আজ সে আবার আমার মন ছুঁয়ে দিল সেই প্রথম দিনের মতো। বিকেলে ছাদের দোলনায় বসে স্যারের বলা কথাগুলো ভাবছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। স্যারের ফুফু একটু আগেই চলে গেছে, মুখ ফুলিয়ে কেউই তাকে আটকানোর চেষ্টা করেনি। তবুও আমি আটকাতে গিয়েছিলাম। ফুফু আমার দিকে তাকিয়ে কিছু না বলেই যেতে থাকে। আরেকবার আটকাতে যাব, কিন্তু স্বামীয়া আমার হাত ধরে আটকিয়ে রাখে। স্যার আজ খুব রেগে গিয়েছিল। সকালের নাস্তাটাও করেনি, আর আমি নিশ্চিত দুপুরেও কিছু খায়নি। স্যারের মাথা ঠান্ডা করার আমার মাথায় একটা আইডিয়া আসলো। স্যার বাসায় আসলো রাত 9টা বাজে। দেখেই বোঝা যাচ্ছে এখনো মেজাজ খারাপ, আর খাবারও খায়নি। সে ফ্রেশ হয়ে বের হতেই আমি তার হাত টেনে তাকে ছাদে নিয়ে আসলাম। স্যার বারবার বলছিল তার ভালো লাগছে না, ছাদে কেন নিয়ে যাচ্ছি। কিন্তু ছাদে এসেই চুপ হয়ে গেল। কারণ আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে। তার আলোয় সবকিছু খুব সুন্দর লাগছে। আমি গিয়ে ছাদের সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম, তারপর স্যারকেও ইশারা করলাম এসে বসার জন্য। স্যার কোমরে দু হাত দিয়ে অন্য দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে ঠিক আমার পাশে এসে বসল পা ডুবিয়ে। চাঁদের বিশাল প্রতিবিম্ব সুইমিং পুলের পানিতে পড়েছে। ঠান্ডা পানিতে আমরা পা ডুবিয়ে বসে আছি। ছাদের খোলা বাতাসে আমাদের চুল উড়তে লাগলো। কিছুক্ষণ পর আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, আজকে আপনি সারাদিন কিছু খাননি তাই না? আমার কথা শুনে স্যার আবার গম্ভীর হয়ে গিয়ে অন্য দিকে তাকল। আর আমি স্যারের মুখের সামনে তুলে ধরলাম এক বাটি নুডলস। স্যারের বাটির দিকে নজর যেতেই আবেগী চোখে আমার দিকে তাকালো। আমি চোখ দিয়ে ধরার ইশারা করতেই স্যার বাটি হাতে নিয়ে খুশিতে আপ্লুত হয়ে গেল। তারপর ডান হাতে বাটি ধরে বাম হাত দিয়ে আমার একটি হাত তার কোলে টেনে বলল, জানো সুপ্তি, তোমার এই নুডলস আমি কত মিস করেছি। সেদিনের পর থেকে আমি আর কারোর হাতের নুডলস খাইনি। নুডলস দেখলেই আমার শুধু তোমার কথা মনে পড়ত। আমি তাকে বললাম, এখন কি শুধু কথাই বলবেন নাকি খাবেনও? স্যার একটা মিষ্টি দিয়ে আমার হাতে বাটি দিয়ে বলল, তুমি খাইয়ে দাও না। আমিও একটা লাজুক হাসি দিয়ে স্যারকে খাইয়ে দিতে লাগলাম। আর স্যার আমার দিকে তাকিয়ে রইল। খাওয়ার মাঝখানে আমি তার মুখের সামনে নুডলস সহ চামচ নিতেই স্যার আমার হাত খপ করে ধরে ঘুরিয়ে আমার মুখে খাইয়ে দিল। এভাবে চলতে লাগলো আমাদের নুডলস খাওয়া। খাওয়া শেষে আমি বাটিটা সাইডে রাখতে নিলাম, আর স্যার আমার ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। আমি ঘুরে অবাক চোখে তাকাতেই আমার দিকে ভুরু নাচিয়ে ইশারা করল কি। তারপর মুচকি হেসে অন্য দিকে তাকালো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ স্যার আমার কাঁধে মাথা রাখল। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর স্যার আমার একটি হাত তার হাতের মুঠিতে নিয়ে বলল, জানো সুপ্তি, আমার না চাঁদ খুব ভালো লাগে। আগে প্রতিদিন চাঁদ উঠলে আমি একবার না একবার ছাদে এসে দেখতামই। আমি বললাম, এখন প্রতিদিন দেখেন না? স্যার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, না, এখন আমার কাছে এর থেকেও সুন্দর চাঁদ আছে, যাকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পর মন ভরে দেখি। আমি লজ্জা পেয়ে তার চোখের দিকে তাকাতেই আটকে গেলাম। খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে শীতল হাওয়ায় আবারও আমাদের চোখে চোখে যেন কথা হতে লাগলো। কোনো এক অব্যক্ত কথা।
একদিন বিকেলে আমার বড় বোনের মেয়ে আসলো। এইবার 3 বছরে পড়েছে। অনেক কিউট। কেমন ভাঙা ভাঙা কথা বলে। খালামণি খালামণি করে নাকি পাগল হয়ে যাচ্ছিল, তাই ভাইয়া নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে সে খালুর জন্যই বেশি পাগল হয়ে গেছে, খালামণির কথা আর মনে নেই। আর শুভ্র স্যারও একদম যেন মিশে গেছে ওর সাথে খেলায়। এত এত আদর করছে। স্যারও খুব খুশি ওকে পেয়ে। স্যার যে এত বাচ্চা পছন্দ করে তা তো আমি জানতামই না। আমি হলের সোফায় বসে বসে দূর থেকে তাদের খেলা দেখছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসে শুভ্র স্যারের দিকে দেখিয়ে বলল, এই শুভ্রটা না বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যায়। খুব পছন্দ করে বাচ্চা পোলাপান। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, বৌমা, এবার আমার শুভ্রকে ওর নিজের একটা বাচ্চা এনে দাও। আমরাও এখন নাতি নাতনির মুখ দেখি। মার কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম। স্যারও তখন এখানেই আসছিল। মার শেষের কথাগুলো শুনে আমার সাথে চোখে চোখ পড়তেই সেও লজ্জা পেয়ে আর আগালো না, চলে গেল। স্যার সেদিনের পর থেকে কয়দিন পরপরই বায়না ধরে আমার হাতের নুডলস খাওয়ার। যখন তখন বলবে, সুপ্তি নুডলস বানিয়ে নিয়ে এসো না, প্লিজ। আমার আর কি করার, আমাকেও বানিয়ে আনতে হয়। কিন্তু এখন অ্যাডভান্স যোগ হয়েছে, আমাকে খাইয়েও দিতে হয়। স্যার আমাকে একটি কমলার খোসা ছাড়িয়ে দিতে বলে বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল। আমার একটু দুষ্টুমি করতে মন চাইল। আমি চুপি চুপি তার চোখের সামনে একটি কমলা ধরে রস ছিটিয়ে দিলাম। স্যার ধরফরিয়ে বসে পড়ে হাত দিয়ে চোখ কচলাতে লাগলো, আর আমি হাসতে হাসতে পালানোর জন্য এক পা বাড়াতেই পেছনে থেকে হাতে একটা হেঁচকা টান অনুভব করে গিয়ে পড়লাম স্যারের উপর। আমি উঠার চেষ্টা করছি, কিন্তু স্যারও শয়তানি হাসি দিয়ে আমাকে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঘুরে তার নিচে আমাকে ফেলে আমার হাত বিছানার সাথে চেপে ধরল। আমি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর স্যার আমাকে দেখে যাচ্ছে একদৃষ্টিতে। আর আমি বলছি, আর করব না। এই কানে ধরছি, প্লিজ ছাড়ুন। আমি ভর্তা হয়ে গেলাম। না, আমার কোনো কথা মনে হয় তার কানে ঢুকছে না। কিরে বাবা, চোখ খুলেই ঘুমিয়ে গেল না তো? স্যার এবার আস্তে আস্তে তার মুখ আমার খোলা চুলের কাছে এনে ঘ্রাণ নিতে লাগল। আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ধক ধক করেই যাচ্ছে। কি করে নিজেকে ছুটাই? হাত এখন কিছু টালগা হয়ে গেছে, সেই সুযোগে আমিও হাত ছাড়িয়ে হেসে হেসে স্যারকে সুরসুরি দিতে লাগলাম। স্যার আমার উপর থেকে সরে যেতেই খিলখিলিয়ে হেসে উঠে দিলাম দৌড়, কিন্তু দরজা পর্যন্ত যেতেই স্যার আবার আমার হাত ধরে ফেলল পেছনে থেকে। এক টান দিয়ে আমাকে তার বুকে এনে ফেলে আমার পেছনে তার 2 হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরল। আমি আমার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে তাকে সমানে সরানোর চেষ্টা করছি। তাতে শুধু একটা জিনিস হলো, আমি হয়রান হলাম, আর কিছুই না। হয়রান হয়ে মুখ ফুলিয়ে নিচে তাকিয়ে রইলাম। স্যার একটা বাঁকা হাসি দিয়ে বলল, শক্তি খাটানো হয়ে গেছে? স্যার তার হাতের এক আঙ্গুল দিয়ে আমার কপাল থেকে শুরু করে আলতো ছুঁয়ে নিচে যেতে লাগলো। আমি ফট করে বলে উঠলাম, মা আপনি? স্যার সাথে সাথে আমাকে ছেড়ে পিছনে তাকালো। কিন্তু দেখলো কেউ নেই। আমি তাকে জিহ্বা দিয়ে মুখে ভেঙচি দিয়ে এক দৌড় দিয়ে হাওয়া হয়ে গেলাম। আর স্যার কোমরে হাত দিয়ে হাসতে লাগলো। একদিন বিকেলে শপিং মলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। আমি একাই এসেছি। সেখানে হঠাৎ তোমার সাথে দেখা। তারপর একদিন বিকেলে শপিং মলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। আমি একাই এসেছি। সেখানে হঠাৎ তোমার সাথে দেখা। তারপর আমার মন খুশিতে ভরে উঠল এতদিন পর নিজের বেস্টুকে সামনে দেখে। আমি ছুটে গিয়ে তোমার নাম ধরে ডাকলাম। তমাও আমাকে দেখে এক পলকের জন্য খুশিতে ঝিলিক মেরে উঠল, কিন্তু পরক্ষণেই ওর চেহারায় খুশির বদলে রাগ ভিড় করল। ও পিছনে ফিরে হাঁটতে লাগল। আমি ছুটে গিয়ে ওর পথ আগলে ওর হাত ধরে বললাম, তমা আমাকে প্লিজ মাফ করে দে। তমা ওর হাত ছাড়িয়ে বলল, আমাকে চিনিস তুই? অদ্ভুত তো। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম, তমা এরকম বলিস না। আই এম সরি। তমা বলল, আর কি বলবো সুপ্তি, তুই এমন কেন করলি? কথা নেই বার্তা নেই, একদম উধাও। আর এখন তোর আমার কথা মনে পড়েছে। আমি তমাকে ধরে কেঁদে ফেললাম। বললাম, তমা তুই জানিস না আমার কিছু সমস্যা ছিল। তমা বলল, এমন কি সমস্যা থাকতে পারে যে তোকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া লাগে? আমার কথা না হয় বাদই দিলাম।
তুই জানিস শুভ্র স্যারের কি অবস্থা হয়ে গিয়েছিল? পাগল হয়ে গিয়েছিল, পাগল। রাত 1টা বাজে আমার বাসার সামনে দাঁড়িয়ে থেকেছে শুধুমাত্র জানার জন্য যে আমি তোর কোনো খোঁজ পেয়েছি কিনা। আমি তো শুনেছি স্যার এর পর থেকে ভালোভাবে ক্লাসও নিত না। অন্যমনস্ক হয়ে থাকত। আমাদের ফাইনাল পরীক্ষার সময় প্রতিদিন তোকে খুঁজে বেরিয়েছে। তার কিছুদিন পরই স্যার কলেজ ছেড়ে দেয়। স্যার তোকে কত ভালোবাসে। আর তুই এতটা নিষ্ঠুর তুই কি করে হলি? তোমার কথাগুলো চুপ হয়ে শুনছিলাম। শেষের কথাটা শুনে বললাম, শুভ্র স্যার তোকে বলেছে সে আমাকে ভালোবাসে? তমা আমাকে ধরে বলল, সব কথা কি বলে দিতে হয়? তোমাকে অবশেষে অনেক কষ্টে মানাতে পারলাম। যখন ও শুনল আমার সাথেই স্যারের বিয়ে হয়েছে তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস বিয়েটা স্যারের সাথেই হয়েছে। তোকে শেষমেশ না পেলে হয়তো স্যার পাগলই হয়ে যেত। তারপর জানলাম তোমারও 1 বছর হলো বিয়ে হয়েছে আর এখন ও প্রেগনেন্ট। তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেসও এনেছি। গাড়িতে বসে বসে তোমার কথাই ভাবছি। সবার চোখেই আমি দোষী। সবাই আমাকেই দোষ দিচ্ছে। কিন্তু আমি আমার কথা আর কাউকে বলতে পারছি না। তমা স্যারকে নিয়ে যা যা বলল তা কি সত্যি? ও আবার কোনো ভুল বুঝে নিত? যদি ভুল নাই হয়ে থাকে তবে আমি সেদিন যা দেখেছিলাম তার কি মানে ছিল? স্যারের আমার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও আমার কতটা খেয়াল রাখে যত্ন করে, কেন? আমারও স্যারের প্রতি কত রাগ, অভিমান জমা আছে, কিন্তু স্যারের সামনে গেলেই সব যেন কোথাও উধাও হয়ে যায়। ইচ্ছে করে সেসব নিয়ে না ভাবতে। কিন্তু সেদিনের দেখা দৃশ্য আমার পিছু ছাড়ছে না। আমার চোখে দেখা কি করে ভুল হতে পারে? প্রশ্নের উত্তরগুলো স্রোতের বিপরীত পেয়ে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। যখনই এসব নিয়ে ভাবি আমার মাথা ফাঁকা ফাঁকা লাগতে থাকে। বাসায় পৌঁছে বিছানায় গা এলিয়ে দিলাম। কেমন যেন ক্লান্ত লাগছে, অনেক ক্লান্ত। আচ্ছা এই ক্লান্তিটা কি শরীরের নাকি মনের? ভালো লাগছে না। আমার এগুলো নিয়ে ভাবতে আর ভালো লাগছে না। তাই ভাবনা ছেড়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। কতক্ষণ ঘুমিয়ে রইলাম জানি না। মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকালাম। চোখ খুলতেই দেখলাম একটি উদ্বিগ্ন মুখ। শুভ্র স্যার আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, সুপ্তি, শরীর খারাপ লাগছে? এই অসময়ে ঘুমিয়ে রয়েছ? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ফোন হাতে নিয়ে দেখলাম রাত 8টা বেজে গেছে। ওহ নো! এতক্ষণ ঘুমিয়েছি। মাগরিবের নামাজটাও বাদ গেল। আমি উঠে বাথরুমে চলে গেলাম। বের হয়ে দেখি স্যার রুমে নেই। কিছুক্ষণ পর এশার নামাজের সাথে মাগরিবের কাজা নামাও আদায় করে নিচে চলে গেলাম। গিয়ে দেখি স্বামীয়া আর মাকে নিয়ে হাসাহাসি করছে আর চা খাচ্ছে। মা আমাকে দেখে ডেকে বসতে বলে হাতে 1 কাপ চা তুলে দিল। আর বলল, ভালো লাগছিল না তাই এই অসময়েই চা বানিয়ে খাচ্ছি। চায়ের কাপে চুমুক দিয়ে এখন একটু ভালো লাগছে। শুভ্র স্যারকে কোথাও দেখছি না। আমার কৌতূহলী চোখ বারবার এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। মা হয়তো বুঝতে পারল তাই বলল, শুভ্র ছাদে আছে, নাহিদ এসেছে, ওর সাথেই কথা বলছে। তারপর আমার হাতে চায়ের ট্রে ধরিয়ে দিয়ে উপরে পাঠিয়ে দিল। আমি চায়ের ট্রে হাতে দরজার কাছে আসতেই আমার কানে আসল শুভ্র স্যারের গলা। স্যার বলছে, নাহিদ, বিয়ের আগের আর পরের অবস্থাকে একসাথে গুলিয়ে ফেলিস না। বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তা হ্যান্ডেল করতে হবে। কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। এখন তুই যেমন ইচ্ছা রিয়েক্ট করতে পারিস কিন্তু তখনও যদি এমন করিস তাহলে সেটা তোদের দুজনেরই বাধবে। সম্পর্কগুলোর মধ্যে প্রশ্ন উঠে আসবে। তাদের এই কথার মাঝেই আমি ট্রে হাতে সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে তারা দুজনেই চুপ হয়ে গেল। আমি তাদের সামনের টেবিলে ট্রে রেখে চা দিলাম হাতে। নাহিদ ভাইয়া বলছে, আরে ভাবি যে। ভাবি আপনিও বসেন। আমি বললাম, না থাক আপনারা কথা বলুন। বলে চলে আসলাম সেখান থেকে। সকালে মা, বাবা, স্বামী আবার নানু বাড়ি চলে গেল। মাকে ডাক্তার দেখাতে। নানু বাড়ির পাশেই নাকি কোন ডাক্তার আছে ভালো। বেশ কিছুদিন সেখানে বেরিয়েও আসবে। একটু পর স্যারও অফিসে চলে গেল। আমি এই বড় বাড়িতে একা হয়ে গেলাম। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, টিভি দেখলাম, তারপর রান্নাটাও সেরে ফেললাম। দুপুরের একটু পরই স্যার এসে পড়ল। আমি বাসায় একা আছি তাই তাড়াতাড়ি এসেছে। সে ফ্রেশ হয়ে আসলে আমি তাকে খেতে দিলাম।
স্যার খাবার মুখে দিয়েই আমার দিকে তাকালো। আমি জানি স্যার কেন তাকিয়েছে, কারণ আমি আজ খাবারে একটু বেশি ঝাল দিয়েছি। স্যার তাকাতেই আমি কানে হাত দিয়ে মুচকি হেসে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বললাম, সরি। স্যার বলল, শুধু আজকের জন্যই। সন্ধ্যার দিক দিয়ে আকাশে কালো মেঘ করে ঢেকে গেল। মনে হয় খুব বৃষ্টি হবে। স্যার সোফায় বসেছিল। আমার মনে পড়ল ছাদে কিছু জামাকাপড় আছে। আমি দৌড়ে ছাদে গেলাম। তাড়াতাড়ি জামা কাপড় তুলতে না তুলতেই ঝপ ঝপ করে বৃষ্টি নেমে পড়ল। আমি জামা কাপড় নিয়ে দৌড়ে গেলাম। শাড়ি পরার কারণে বেশি জোরে দৌড়াতেও পারছি না। আমি আংশিক ভিজে গেছি। তবে মাথা ভালোই ভিজেছে। রুমে এসে দেখি স্যার এখনো সোফাতেই বসে রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও আছে। আমি টাওয়েল তুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো সামনে এনে মুছতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম শুভ্র স্যার আমার দিকে কেমন যেন তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পলকহীনভাবে। আমি পিছনে ঘুরে তাকাতেই স্যার হঠাৎ অপ্রস্তুত হয়ে উঠে গিয়ে বাইরে চলে গেল। সেদিন রাতে ঘুমানোর সময় স্যার আর আমাকে জড়িয়েও ধরল না। বারবার এপাশ ওপাশ করছে। সকালে ঘুম থেকে উঠে দেখি স্যার সোফায় ঘুমিয়ে রয়েছে। আমি বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আমি স্যারের স্ত্রী। আমার উপর তার পুরো অধিকার আছে। স্যার তো চাইলে জোরও করতে পারত। কিন্তু স্যার তা কখনোই করেনি। কেন জানি না, যখনই স্যার আমার কাছে আসে তখনই আমার মাথায় সেই দৃশ্য ভেসে ওঠে। একটু আগেই স্যার অফিসের জন্য বেরিয়ে গেছে। আমি বেকনিতে দাঁড়িয়ে দেখছি দারোয়ান চাচা লাঠির ওপর ভর দিয়ে ঝিমিয়েই যাচ্ছে। ঝিমুতে ঝিমুতে যখনই মাথা লাঠি থেকে সরে যেতে নেয় তখনই ধর্মরিয়ে জেগে চারপাশে চোখ বুলায়। আমি আজ পর্যন্ত যত দারোয়ান দেখেছি সবাইকে শুধু ঝিমাতেই দেখেছি। প্রাচীরের বাইরে চোখ পড়তেই দেখলাম একটি আমার বয়সের শাড়ি পরা মেয়ে রেগে হনহন করে হেঁটে যাচ্ছে। আর তার পেছনে পেছনে একটি ছেলে হোন্ডা হাত দিয়ে টানতে টানতে করুণ মুখে কি যেন বলছে। হঠাৎ ছেলেটি হোন্ডা থামিয়ে মেয়েটির সামনে এসে কান ধরে দাঁড়ালো। মেয়েটি থেমে আশেপাশে তাকিয়ে দেখল, তারপর একটি লাজুক হাসি দিয়ে ছেলেটির কান থেকে হাত ছাড়িয়ে দিল। ছেলেটিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইকে উঠে মেয়েটিকে ইশারা করতেই মেয়েটি বাইকে দু হাত দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরল। তারপর তারা চলে গেল। কি সুন্দর দৃশ্য! মনে হয় দুজনের নতুন বিয়ে হয়েছে। খুনসুটি পর্ব চলছে। কত ভালোবাসা তাদের মধ্যে। আচ্ছা, আমার আর স্যারের সম্পর্কের ভবিষ্যৎ কি? এতদিন ধরে বিয়ে হয়েছে তবুও আমাদের ভেতর কিছু স্বাভাবিক নেই। আমরা এখনো আর পাঁচটা স্বামী স্ত্রীর মতন হতে পারিনি। এখনো আমাকে ছুতে মন চাইলেও সে পারে না। আমাদের সম্পর্কে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আমাদের সম্পর্কে কি ভালোবাসা আছে? এসব ভাবতে ভাবতেই আমাদের সম্পর্কে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আমাদের সম্পর্কে কি ভালোবাসা আছে? এসব ভাবতে ভাবতেই অনেক বেলা হয়ে গেল। স্যার দুপুরে ফিরে আসল। দুজনে খাওয়া দাওয়া করে বসে আছি। হঠাৎ স্যার বলল, সুপ্তি চট করে রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। ঘুরতে যাওয়ার কথা শুনে তো আমি সেই খুশি। তাড়াতাড়ি একটি কচুপাতা রঙের শাড়ি পরে নিলাম। স্যার আজকে ব্ল্যাক টি শার্টের উপর একটি ব্রাউন কালারের জ্যাকেট পরেছে, যার হাতা সামান্য উপরে তুলে রেখেছে। সানগ্লাসটা সামনের টি শার্টের বুকে ঝুলিয়ে রেখেছে। সাথে অ্যাশ কালারের জিন্স। হাতে দামি ব্র্যান্ডেড ঘড়ি। পায়ে হোয়াইট কেটস। স্যার আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলগুলো পেছনে নিতে নিতে বলল, কি ম্যাডাম, আমাকে নিরীক্ষণ করা হয়েছে তো এবার চলুন বেরিয়ে পড়ি। আমি অপ্রস্তুত হয়ে মুখটা ঠিক করে বেরিয়ে পড়লাম আগে আগে। আর স্যার একটা মুচকি হাসি দিয়ে গাড়ির চাবি নিয়ে পেছনে পেছনে আসতে লাগলো। আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালাম স্যার আসছে কিনা দেখার জন্য। পিছনে তাকিয়ে আমার চোখ আবার আটকে গেল। স্যার বাইরের সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামছে, তার চুলগুলো হালকা উঠছে। শেষের সিঁড়িটায় পা রাখতে রাখতে সানগ্লাসটা টি শার্ট থেকে বাম হাত দিয়ে টেনে বের করে চোখে পড়েই আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। আমার বুকের ভেতর ধক করে উঠল তার এত সুন্দর হাসি দেখে। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে গাড়ির দরজা খুলে বসে পড়লাম। না, এত তাকিয়ে থাকা যাবে না। আমি মেয়ে হয়ে এত তাকিয়ে থাকবো কেন? এমনিতেই একবার লজ্জা পেলাম। স্যার কি আজ কোনো অডিশন দিতে যাচ্ছে? না হলে একেবারে হিরোদের মতো এত সুন্দর লাগছে কেন?
স্যার আমার পাশের গাড়ির দরজা খুলে এক হাত গাড়ির দরজার উপর আর আরেক হাত রুফটপে রেখে ঝুঁকে বলল, বের হয়ে আসুন ম্যাডাম। আজ কারে করে যাব না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি দিয়ে যাব? স্যার হাত দিয়ে সামনে ইশারা করল। তাকিয়ে দেখি খুব সুন্দর একটা বাইক। দেখে বললাম, আপনি বাইকও চালান? স্যার হেসে জবাব দিল, কলেজে থাকতে প্রচুর চালাতাম। এখন অনেকদিন ধরে চালানো হয় না। স্যার গিয়ে সেখানে বসে বাইক স্টার্ট দিয়ে আমাকে ঘাড় নাড়িয়ে ইশারা করল বসার জন্য। আমি আস্তে আস্তে উঠে বসলাম। স্যার কি আজ আমাকে মারার প্ল্যান করেছে? এমনিতেই তাকে এত সুন্দর দেখায় আমার বুকের ভেতর হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে, আর এখন আবার বাইকে এত কাছে। আমি বসেছি তো ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না স্যারের কাঁধে হাত রাখবো কিনা। খুবই লজ্জা লাগছে। কেন কে জানে? আমি দ্বিধায় ভুগতে ভুগতে লজ্জায় হাত দিয়ে কানের সামনে থাকা চুলগুলো গুজে চোখ নামিয়ে আস্তে আস্তে হাত তার কাঁধে রেখেই দিলাম। স্যার বাইকের মিররে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চালানো শুরু করল। স্যারের কাঁধে হাত রাখায় আমার মনে হচ্ছে আমি কারেন্টের প্লাগে হাত রেখেছি। শরীর দিয়ে যেন 440 ভোল্টের কারেন্ট প্রবাহিত হচ্ছে। স্যারের চুলের ঘ্রাণটাও আমার নাকে আসছে। আচ্ছা, স্যার কি শ্যাম্পু ব্যবহার করে যে এত সুন্দর ঘ্রাণ? জানলে আমিও একটু দিতাম। স্যার একটি ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে। চারপাশে সবুজ গাছপালা, কি সুন্দর হিমশীতল হাওয়া, আর আমি বসে আছি শুভ্র স্যারের পেছনে। সবকিছু মিলিয়ে একটা দারুণ অনুভূতি। ভাষায় প্রকাশ করা যাবে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো টাইপ। স্যার একটি লম্বা ব্রিজের উপর বাইক থামালো। আমি নেমে ব্রিজের নিচে পানি দেখছিলাম। কি সুন্দর নদীর পানি। হালকা হালকা ঢেউ হচ্ছে মাঝে মধ্যে। খুব বাতাস এখানে। চুলগুলো ঠিক রাখতে পারছি না, বারবার সামনে এসে পড়ছে। তাই এক হাত দিয়ে সামনের চুল কানে গুজে ধরে রাখলাম আর উপর হয়ে নিচে তাকিয়ে পানি দেখছিলাম। স্যার আমার পাশে এসে ব্রিজের গায়ে পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে বলল, কি ভালো লাগছে? আমি ভুরু নাচিয়ে খুশি হয়ে বললাম, খুব। ব্রিজটা অনেক বড়, সাইড দিয়ে ভেন গাড়ি করে অনেক জিনিস নিয়ে এসেছে। তাকিয়ে দেখলাম আমাদের মতো আরো অনেকেই ঘুরতে এসেছে। স্যার আমার হাতের দিকে তাকিয়ে বলল, আজ তুমি চুড়ি পরনি? আমি হাতের দিকে তাকিয়েই অবাক হলাম। সত্যিই তো। স্যারের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চুড়ি পরার কথা একদমই মনে ছিল না। হঠাৎ স্যার আমার হাত ধরে রাস্তা পার করিয়ে একটি ছোট্ট ভেনগাড়ির সামনে নিয়ে আসল। আমি তাকিয়ে দেখলাম সেখানে অনেক রঙের চুড়ি আছে। স্যার তার নিচের ঠোঁট কামড়ে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে দেখল সব চুড়ি। তারপর তার মধ্যে থেকে লাল রঙের কিছু কাচের চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দিতে লাগলো, খুব যত্ন করে। আমি শুধু স্যারের মুখের দিকে তাকিয়ে দেখছি। আর স্যার আমার হাতের দিকে তাকিয়ে পড়াচ্ছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে চোখে চোখ পড়ায় নিচের ঠোঁটটা হালকা কামড়ে ধরে ভুরু নাচিয়ে ইশারা করল, কি? আমি লজ্জা পেয়ে মাথা নাড়িয়ে না বলে চোখ নিচে নামালাম। চুড়ি পরানো শেষে স্যার আমাকে জিজ্ঞাসা করল, কিছু খাবে? তখনই দেখলাম আমাদের সামনে দিয়ে হাওয়াই মিঠাইওয়ালা যাচ্ছে, কাঁধে এতগুলা হাওয়াই মিঠাই ঝুলিয়ে। আমি লাফ দিয়ে স্যারকে বললাম, হাওয়াই মিঠাই খাবো। স্যার একটা কিনে এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি পেয়েই তাড়াতাড়ি খেতে শুরু করলাম। কিন্তু বাতাসের কারণে সব আমার নাকে মুখে লেপ্টে যাচ্ছে। সেই অবস্থাতেই খেতে খেতে বললাম, স্যার আপনি খাবেন না? স্যার আমার নাকে ঠোঁটে লেগে থাকা হাওয়াই মিঠাই হাত দিয়ে সরাতে সরাতে মুচকি হেসে বলল, সত্যি খাবো? আমি লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে গেলাম। খাওয়া শেষে আবারও আমাদের চলতে লাগলো বাইকের লং ড্রাইভ। স্যার বাইকটা হঠাৎ থামাতেই দেখলাম আমরা আমাদের বাড়ির সামনে আছি। আমি বাইক থেকে নেমে অবাক হয়ে বললাম, স্যার এখানে হঠাৎ? স্যার বাইক থেকে নেমে বলল, আরে শ্বশুর বাড়ি এসেছি। হঠাৎ আবার কি? বলেই আমার গাল টিপে দিল। আমি স্যারের পেছনে পেছনে গেলাম। আমাদের দেখে তো সবাই মহাখুশি। ভেতরে গিয়ে বুঝতে পারলাম আমরা যে আসবো তা সবাই আগের থেকেই জানে। তার মানে স্যার শুধু আমাকেই বলেনি। রান্নাঘর থেকে বাহারি রান্নার সুগন্ধ বের হচ্ছে। বাবা আর ভাইয়া স্যারের সাথে সোফায় বসে গল্প করছে। আমি চট করে রান্নাঘরে গিয়ে দেখি মা আর ভাবি ধুমছে রান্না করছে। অবশ্য রান্না প্রায় শেষের দিকে। একটু পর কলিং বেল বেজে উঠতেই হলে গিয়ে দেখলাম স্যার একটি ছেলের হাত থেকে এক গাদা জিনিস নামাচ্ছে।
আমার পেছনে পেছনে ভাবিও এসেছে। কাছে গিয়ে ভালো করে দেখতেই আমার চোখ চড়ক গাছ। সব পদের ফল, মিষ্টি, দই, রসমালাই, জুস, আইসক্রিমের 5টা বড় বড় বক্স, চকলেট আরও কত কি। মনে হচ্ছে বাজার বসে গেছে। ভাবি বলে উঠল, শুভ্র এত কিছু আনার কি দরকার ছিল? স্যার মুচকি হেসে বলল, ভাবি কি যে বলেন। শ্বশুরবাড়ি এসেছি, সামান্য কিছু আনবো না তো কি করব? স্যার আমার বেডে বসে আছে আর আমি আইসক্রিম খাচ্ছি চেয়ারে বসে। হঠাৎ ভাবি একটা নক করে ভেতরে এসে সোফায় বসে আমাকে একটা চোখ রাঙানি দিয়ে বলল, একা একা বসে খেয়ে যাচ্ছিস? শুভ্রকে খেতে দেসনি কেন? আমি মুখ ফুলিয়ে বাটি সাইডে রেখে দিলাম। স্যার হেসে বলল, থাক থাক ভাবি, আমি খেলে আবার আপনার ননদের কম পড়ে যেতে পারে। একাই 5 জনেরটা খায়। আমি তো রাগে ফায়ার। আমাকে পেটুক বলা। আর ভাবি দাঁত কেলিয়ে হেসেই যাচ্ছে। তারপর বলল, শুভ্র তুমি কতদিন পর আসলে বলো তো? স্যার বলল, ভাবি কাজের অনেক চাপ থাকে। ভাবি বলল, সুপ্তিকে তো মাঝে মাঝে পাঠিয়ে দিতে পারো। স্যার মুখে একটা সিরিয়াস ভাব এনে বলল, আর বলবেন না ভাবি। আমি সুপ্তিকে অনেকবার বলেছি যে সুপ্তি, আমি তো যেতে পারি না, তুমি গিয়ে বেরিয়ে এসো। কিন্তু ও এটা শুনলেই কান্না শুরু করে দেয়। বলে আমি যেদিন যাব সেদিনই যাবে। আমাকে ছাড়া এক রাতও বাইরে থাকতে চায় না। স্যারের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এতটা অবাক হলাম। আমার মুখ হা হয়ে গেল। সামনে তাকিয়ে দেখি ভাবির মুখ আমার থেকেও ডাবল বড় হা হয়েছে। একটা খরগোশ সেখানে অনায়াসে ঢুকে যেতে পারবে। চোখগুলো যেন যেকোনো সময় খুলে বাইরে চলে আসবে। ভাবি খরগোশকে ঢোকার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি মুখটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল, কিরে সুপ্তি, এগুলো কি শুনছি? বিয়ের আগে তো বিয়ে করব না, বিয়ে করব না বলে গীত গাইতি, আর এখন এমন জামাই পাগল হয়ে গেছিস। বলে ভাবি মুখ টিপে হাসতে হাসতেই চলে গেল। আমি রাগে চোখ মুখ কুঁচকে স্যারের দিকে তাকাতেই স্যার একটা চোখ টিপ মারল। কিছু বলতে যাব তার আগেই বাইরে খাবার জন্য ডাক পড়ল। ডাইনিং টেবিলে বসে আমি আরামে খেয়ে যাচ্ছি। খাওয়া প্রায় শেষের দিকে। শুভ্র স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যার অসহায় চোখে একবার আমার দিকে একবার প্লেটের দিকে তাকাচ্ছে। তার উপর এখন খাওয়া নামের অত্যাচার চলছে অতিমাত্রায়। আর এই অত্যাচারটা নির্ভুলভাবে চালাচ্ছে আমার একমাত্র ভাবি। মাঝে মাঝে মাও যোগ দিচ্ছে। প্লেটে খাবারের পাহাড় জমিয়ে রেখেছে। খাওয়া শেষে আমি উঠতে লাগলাম। স্যার আমার উঠে পড়ার দিকে দৃষ্টি দিয়ে আরো অসহায় ভাবে তাকিয়েই রইল। মনে হয় কিছু এক্সপেক্ট করছে আমার বলার। আমি আবার একটু দয়াশীল কিনা তাই তার এক্সপেকটেশন না ভেঙে বললাম, এ কি ভাবি, তোমাদের জামাইয়ের প্লেট এমন খালি কেন? ভালো মতো আদর যত্ন করে খাওয়াও। দেখো, আমাকে ওই বাড়িতে গিয়ে আবার খোটা না শুনতে হয়। বলেই মুখে হাত দিয়ে অনেক কষ্টে হাসি চাপিয়ে সেখান থেকে চলে আসলাম। ভাবি আমার উৎসাহ পেয়ে আরো দ্বিগুণ ভাবে নেমে পড়েছে খাওয়াতে। আমার পেট ফেটে হাসি পাচ্ছে। স্যারের অসহায় মুখটা দেখার মতো। বেশ হয়েছে। আমাকে এতদিন জ্বালিয়েছে ওই ফলপল খাইয়ে। আবার আজ ভাবির সামনে আমার মান সম্মানের ফালুদা বানিয়ে কি মিথ্যাটাই না বলল। এতদিন পর আমি সুযোগ পেয়েছি। এবার বুঝুক মজা। একটু পর রুমে ঢুকেই চোখের সামনে আরেকটা হাসির কাণ্ড দেখলাম। শুভ্র স্যার পাঞ্জাবির উপরের বোতাম না খুলেই পড়তে নিয়েছিল, আর সেটা এখন অর্ধেক মাথায় আটকে রয়েছে, তাই স্যার ছটফট করে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করে মুখ টিপে হাসি চাপাতে গিয়েও হাসি ফোঁক করে বেরিয়ে গেল। তাড়াতাড়ি আবার হাসি চেপে স্যারের সামনে গিয়ে বোতামটা খুলে দিতেই স্যার মাথা বের করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু নিচে তাকাতেই মুখটা আবার করুণ হয়ে গেল। আমি আর হাসি চাপিয়ে রাখতে পারলাম না। খিলখিল করে হেসে দিলাম। স্যার কোনো বাড়তি জামা কাপড় না আনায় স্যারকে বাবার পাঞ্জাবি পরতে দেওয়া হয়েছে। কিন্তু বাবার পাঞ্জাবি না দিয়ে তো ভাইয়ারটাও দিতে পারত। সেসব কথা না ভেবে বরং হাসির কথাটাই ভাবি। স্যারের গায়ে বাবার পাঞ্জাবিটা সাংঘাতিক ঢোলা হয়েছে। স্যারকে দেখতে পুরো কার্টুনের মতো লাগছে। আমি মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছি, হঠাৎ স্যার পাঞ্জাবি খুলে খালি গায়ে আমার কোমরে হাত দিয়ে একদম কাছে টেনে নিল। স্যারের উন্মুক্ত বুকের সাথে মিশে আমার হাসি একদম থেমে গলা শুকিয়ে আসল। স্যার আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না?
আমাকে তখন খাবার টেবিলে অপদস্থ করে মনে করেছ পার পেয়ে যাবে? আমি স্যারের কথা শুনে একটা ঢোক গিললাম। হঠাৎ স্যার আমাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা গভীর করে চুমু খেল। আমি কেঁপে উঠে এক হাত দিয়ে শাড়ি আরেক হাতে স্যারের পিঠ খামছে ধরলাম। আমাকে এই অবস্থা থেকে মুক্ত করল ভাবি। দরজায় কড়া নেড়ে ক্রমাগত ডাকছে। স্যার আমাকে আস্তে আস্তে ছেড়ে দিলে আমি দরজা হালকা খুলে দাঁড়ালাম। ভাবি বলল, এই নে ধর তোর ভাইয়ের টি শার্ট। তখন ভুল করে তোর ভাইয়ের পাঞ্জাবি মনে করে বাবার পাঞ্জাবি দিয়ে দিয়েছিলাম। এই বলে ভাবি চলে গেল। আমি টি শার্টটা লাজুক চোখে না তাকিয়েই স্যারের দিকে বাড়িয়ে দিলাম। স্যার একটা মুচকি হেসে হাত বাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমার কেমন যেন খুবই লজ্জা লাগছে, স্যারের দিকে তাকাতেও পারছি না। রাতে আমি আগেই ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু ঘুমের চোখেই বুঝতে পারলাম স্যার আমার কপালে একটি ভালোবাসার পরশ দিয়ে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমাদের বাসা থেকে তার পরের দিন সকালেই চলে আসলাম। দুপুরের পর কতক্ষণ ধরে আমি বেডে বসে কাচুমাচু করে যাচ্ছি আর স্যার মনোযোগ দিয়ে খেলা দেখে যাচ্ছে। আমি কতক্ষণ ধরে স্যারকে বলে যাচ্ছি একটু স্টার প্লাস দিতে, কিন্তু দিচ্ছেই না। রিমোটটা যদি একবার হাতে পাই। হঠাৎ আমি পেট ধরে ন্যাকাতে লাগলাম। স্যার উদ্বিগ্ন মুখে রিমোট রেখেই উঠে পড়ে আমার কাছে এসে দাঁড়ালো। আর আমি এক ছুটে রিমোট হাতে নিয়ে স্যারকে হাত তুলে দেখালাম। স্যার কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়াও বলে আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি বুঝে গেছি স্যার রেগে গেছে, আজ ধরতে পারলে আর রক্ষে নেই। তাই আমিও ছুটে যাচ্ছি। পুরো ঘরময় আমরা ছুটে বেড়ালাম। স্যার আমাকে অবশেষে ধরতে পারল যখন আমরা ছাদে চলে আসলাম। আমার হাত দুটি পেছনে নিয়ে শক্ত করে ধরে ধমক দিয়ে বলল, বেশি চালাকি শিখছো না? আমি বলছি, স্যার ছাড়ুন প্লিজ, ব্যথা লাগছে। স্যার এবার আমাকে ছেড়ে বলল, কানে ধরো। আমি মুখ ফুলিয়ে বুকে হাত গুজে অন্য দিকে তাকিয়ে বললাম, ইস, বললেই হলো, যখন তখন শুধু কানে ধরো। আমি ধরব না। স্যার আবার চোখ রাঙানি দিয়ে বলল, ধরবা না? আমি আগের থেকেও দ্বিগুণ ভাব নিয়ে বললাম, না। বলা শেষ হতে না হতেই স্যার আমাকে কোলে তুলে নিয়ে ঠাস করে সুইমিং পুলের পানিতে ফেলে দিল। আমি পানিতে হাবুডুবু খাচ্ছি, হাত পা ছোটাছুটি করছি। স্যার আমার এই অবস্থা দেখে অস্থির হয়ে সেও পানিতে ঝাঁপ দিল। আর আমি স্বাভাবিকভাবে সাঁতরে অন্য সাইড দিয়ে উঠে গেলাম। স্যার আজ দ্বিতীয়বার হতভম্ব হয়ে পানিতে দাঁড়িয়ে রইল। আমি তাকে বললাম, সাঁতার আমি পারি। দেখলেন তো কিভাবে আপনাকেও পানিতে নামালাম। সুপ্তির সাথে লাগতে আসলে এমনই হয় বলে একটা মুখ ভেঙচি দিয়ে চলে আসলাম। রাতে আমি অ্যাকুরিয়ামটা বিছানার কোনায় রেখে উপর হয়ে শুয়ে হাতের উপর ভর দিয়ে মুখ রেখে মাছ দুটির খেলা দেখছিলাম। হঠাৎ স্যারও আমার পাশে আমারই মতো শুয়ে পড়ে মাছ দুটির দিকে তাকিয়ে বলল, এগুলোর কোনো নাম দাওনি সুপ্তি? স্যারের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। সত্যিই তো, মাছ দুটিকে আমি এখনো কোনো নাম দেইনি কেন? এতদিন ধরে আমার কাছে আছে। এত বড় ভুল আমি করলাম? স্যার আবার চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করতেই আমি মুখ গোমড়া করে মাথা নাড়িয়ে না করলাম। স্যার একটা মুচকি হেসে বলল, থাক, আমি এদেরকে নাম দিয়েছি। আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, কবে? স্যার বলল, তোমাকে দেওয়ারও আগে। আমি এবার চরম উত্তেজনা নিয়ে বললাম, কি নাম? স্যার আমার দিকে তাকিয়ে বলল, শুভ্র সুপ্তি। তার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাছ দুটির দিকে তাকিয়ে দেখলাম তারা কি পরম আনন্দে একে অপরের পিছনে ছোটাছুটি করছে। আমি আবার স্যারের দিকে তাকালাম। স্যারও আমার দিকে আবেগী চোখে তাকিয়ে বলল, মনে কর এরা আমাদের মনের একটা অংশ। দেখো তো এই শুভ্র সুপ্তি এখন আমাদের কি করার ইশারা করছে। আমি মাছেদের দিকে তাকিয়ে দেখলাম মাছ দুটো একে অপরের মুখে মুখ লাগিয়ে রেখেছে। আমার গাল একেবারে লাল হয়ে গেল লজ্জায়। আমি চোখ নামিয়ে নিলাম। স্যার আমার অবস্থা দেখে মাছ দুটির দিকে তাকিয়ে হাসছে। আমি আবার ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম। স্যারের দৃষ্টি এখনো মাছের দিকে। হঠাৎ আমার কি হলো জানি না, আমি খুব ধীরে ধীরে স্যারের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। স্যার যেন বিদ্যুতের থেকেও বেশি চমকে আমার দিকে তাকালো। আমি এক লাফ দিয়ে উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কম্বলের কোনা মুখে চেপে ধরে বালিশে মুখ আধো মুখ লুকিয়ে চোখ বন্ধ করে এখনো লজ্জা পেয়েই যাচ্ছি। আর স্যার যে এখনো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তা আমি বেশ বুঝতে পারলাম।
তারপরের দিন দুপুরের পরে আমি বেডে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি। খুবই বোরিং লাগছে। আর স্যার ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। এমনকি দেখছে ল্যাপটপে, আমারও দেখতে ইচ্ছে হলো। একটু পর ফোন বাজতেই স্যার রিসিভ করে বাইরে চলে গেল। আমি উঠে গিয়ে ল্যাপটপটা অন করতেই আমার মনে হলো আমার বুকে যেন কেউ সজোরে আঘাত করল। ল্যাপটপের স্ক্রিনে স্যার আর সেই মেয়েটার ছবি। দুজনে পাশাপাশি বসে আছে। আমার চোখ দিয়ে একটি বড় অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে না পড়তেই স্যার রুমে চলে আসল। আমি তাড়াতাড়ি ল্যাপটপের স্ক্রিনে স্যার আর সেই মেয়েটার ছবি। দুজনে পাশাপাশি বসে আছে। আমার চোখ দিয়ে একটি বড় অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়তে না পড়তেই স্যার রুমে চলে আসল। আমি তাড়াতাড়ি উঠে পিছনে ঘুরে চোখের পানি আড়াল করলাম। স্যার ব্যস্ত হয়ে গাড়ির চাবিটা হাতে নিয়ে বলল, সুপ্তি, আমার এখনই আর্জেন্ট একটু অফিসে যেতে হবে, তুমি সাবধানে থেকো বলে স্যার ল্যাপটপ নিয়ে চলে গেল। আমি খুব স্বাভাবিকভাবেই হেঁটে ছাদে চলে গেলাম। ছাদের দোলনায় পা উঠিয়ে হেলান দিয়ে বসে রইলাম। মাথার ভেতর আবার সেই দৃশ্য ঘুরছে। স্যারের সেই মেয়েটির সাথেও সম্পর্ক আছে আর স্যার আমার সাথেও নর্মাল বিহেভ করছে কেন? হঠাৎ মাথায় নাহিদ ভাইকে স্যারের বলা সেই কথাটা ভেসে উঠল। বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তা হ্যান্ডেল করতে হবে, কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। স্যার সেদিন নাহিদ ভাইকে এই কথাটাই কেন বলল? তার মানে কি স্যার শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে দায়িত্বের টানে পড়ে এত ভালো ব্যবহার করেছে? এটা শুধুমাত্র দায়িত্ব ছাড়া আর কিছুই না? হয়তো দায়িত্বের টানে সে আমার সাথে সারাজীবন সংসার করার জন্যও প্রস্তুত হয়ে পড়বে। তার মতো আদর্শ ছেলে তো এমনি করবে। কিন্তু আমি তো এমন সম্পর্ক চাই না। পরিস্থিতির শিকারে তাকে আমার সাথে দায়বদ্ধতার সম্পর্ক পালন করতে হবে না। নিজের মনটাকে যদি হাতে পেতাম তাহলে গলা টিপে ধরতাম। আবার আরেকবার এ কেন ভুল বুঝল? কেন আবার ভাবতে শুরু করলো যে স্যার আমাকে সত্যিই ভালোবাসে? কিছুক্ষণ শুনশান নীরবতার পর হঠাৎ স্যার আমার সামনে সেই মেয়েটিকে নিয়ে আসল। আমি তাদের দুজনকে দেখে দাঁড়িয়ে গেলাম। স্যার আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমি ওকেই ভালোবাসি। তোমার সাথে জেদের বশে বিয়ে করে আমি এখন নিরুপায়। না পারছি ওকে ভুলতে, না পারছি তোমাকে ছাড়তে। তুমি আমাদের পথের কাঁটা, পথের কাঁটা, পথের কাঁটা। আমি ধরমরিয়ে চোখ খুলে বড় বড় শ্বাস নিতে লাগলাম। আমি এখনো দোলনাতেই শোয়া আছি। চারপাশে অন্ধকার হয়ে গেছে। তার মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তাড়াতাড়ি দোলনা থেকে নেমে ভেতরে গিয়ে রুমে ঢুকলাম। রুমের মধ্যেও ঘুটঘুটে অন্ধকার। আমি লাইট জ্বালাতে যাব তার আগেই রুম আলোকিত হয়ে উঠল রং বেরঙের লাইটিংয়ে। পুরো রুমে ফুল দিয়ে সাজানো হয়েছে, ক্যান্ডেলও ঝালানো। রুমে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। একটু পরই তার মধ্যে থেকে শুভ্র স্যার একটি ব্ল্যাক কালারের শার্ট গায়ে বেরিয়ে এলো হাসি মুখে। আমি হতভম্ব হয়ে সব দেখেই যাচ্ছি। আজ আর এসব আমার ভালো লাগছে না। নিজেকে কেমন বোঝা বোঝা লাগছে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। স্যার আমার কাছে এসে হাসিমুখে বলল, এত কষ্ট করে এত কিছু করলাম, আর বউ আমার কিছুই বলছে না? আমি অন্যদিকে তাকিয়ে বেশ রুক্ষ স্বরেই বললাম, আমি বলেছি আমার জন্য এসব করতে। স্যার আমার এরকম আওয়াজ শুনে একটু অবাক হলেও স্বাভাবিক হয়েই বলল, তোমার ভালো লাগছে না? আমি কিছু না বলেই চলে যাচ্ছিলাম। কেন যেন তার দিকে তাকাতেও পারছি না। কিন্তু স্যার আমার হাত ধরে বলল, আমার তোমাকে কিছু বলার ছিল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমার এখন কিছু শুনতে ইচ্ছা করছে না। স্যার ভুরু কুঁচকে আবার নরম হয়ে বলল, এমন কেন করছো? আমি এবারও নিশ্চুপ। আমার নীরবতায় স্যার রেগে গিয়ে আমাকে তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, কেন করো তুমি এমন? আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। স্যারের চোখও ছলছল করছে। স্যার আমাকে ছেড়ে পিছনে ঘুরে বলল, আমি ভেবেছিলাম আমাদের আগে যা হয়েছে হয়েছে, এখন সেসব ভুলে নতুন। তাই আমি এত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুমি? আমি চোখের পানি মুছে বললাম, কেন? কেন করছেন এত চেষ্টা? স্যার আমার দিকে ঘুরে তার দু হাতে আমার মুখ আলতো করে ধরে কান্না ধরা গলায় বলল, কেন করছি? তুমি কি কিছুই বুঝো না? স্যারের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। বাদ মানছে না আমার অশ্রুও। আমি তার দিকে তাকাতে পারছি না।
সে এবার আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে খুব আবেগী গলায় বলল, শুনতে কি পাও এই নিঃশ্বাসে, এই হৃদস্পন্দনে প্রতিনিয়ত কার নাম বলে? এখানে কার নাম লেখা আছে? আমি অশ্রু ঝরিয়ে চোখ বন্ধ করে ফেললাম। স্যারের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে লাগছে। এমনকি তার হৃদস্পন্দনও আমি স্পষ্ট শুনতে পারছি। খুব মানতে ইচ্ছে করছে যে এখানে শুধু আমার নাম লেখা। শুধু আমার। কিন্তু না, আমি আবারও মনের বিভ্রান্তিতে ধরা দিব না। কিছুতেই না। কিছুক্ষণ নীরবতা শেষে স্যার হঠাৎ কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করেই একটি বড় দীর্ঘশ্বাসের সাথে বলে উঠল, আই লাভ ইউ। শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি ধপ করে চোখ খুলে ফেললাম। স্যারের চোখ এখনো বন্ধ। আমার মন এক প্রশান্তিতে ভরে উঠল। কিন্তু পরক্ষণেই হঠাৎ চরম প্রশান্তির এই কথাটি আমাকে প্রচণ্ড বেদনা দিতে লাগল। বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম, থাক। এখন শুধুমাত্র আমার সাথে আপনার বিয়ে হয়েছে বলে আপনাকে আমায় জোর করে ভালোবাসতে হবে না। স্যার চোখ মুখ কুঁচকে বলল, জোর করে? তাহলে তুমিও কি আমাকে জোর করেই ভালোবাসো? আমি অপ্রস্তুত হয়ে অন্য দিকে ঘুরে বললাম, আমি কি আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি? সে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না? আমি আবারও নিশ্চুপ হয়ে রইলাম অন্য দিকে তাকিয়ে। সে আমাকে ছেড়ে ড্রয়ার থেকে কিছু বের করে হাত উঠিয়ে বলল, যদি আমাকে ভালো না বেসে থাকো তবে এটা এখনো যত্ন করে রেখেছ কেন? আমি তার হাতের দিকে তাকিয়ে দেখলাম তার হাতে সেই পরীক্ষার খাতাটি যেখানে স্যার তার পছন্দের কথা আমাকে লিখেছিল। যেটা আমি আজ পর্যন্ত খুব যত্ন করে একটি মখমলের কাপড়ে পেঁচিয়ে আমার আলমারিতে সযত্নে তুলে রেখেছিলাম। স্যার আমার আরও কাছে এসে খাতাটি আমার মুখের সামনে ঝাঁকিয়ে রেগে বলল, কি হলো, কথা বলছো না কেন? জবাব দাও। যদি আমাকে ভালোবেসে নাই থাকো তাহলে এই সামান্য কাগজটা এখনো রেখে দিয়েছ কেন? আর সেই অ্যাকুরিয়াম দুটো কেন রেখেছ নিজের কাছে? এমনকি বিয়ের পরে শ্বশুর বাড়িও নিয়ে এসেছিল। তারপর আবার চেঁচিয়ে বলল, জবাব দাও। আমি শুধু কাঁপা কাঁপা গলায় বললাম, এই কাগজ আপনি কোথায় পেয়েছেন? সে বলতে থাকল, তোমার আলমারিতে। প্রথম যেদিন তোমাদের বাড়ি গিয়েছিলাম সেদিনই পেয়েছিলাম। এখন এই কথার কি উত্তর আছে তোমার কাছে বল? আমি চুপ করে মাথা নিচু করে চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। স্যার আমার আরও কাছে এসে দু হাত দিয়ে আমার মুখ তোলার চেষ্টা করতে করতে বলছে, কি হলো, চোখ বন্ধ করে রেখেছ কেন? আমার দিকে তাকিয়ে বল তো তুমি আমাকে ভালোবাসো না? আমি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছি। আর স্যার বলে যাচ্ছে, কি হলো তাকাও। তাকাও বলছি। আমও হঠাৎ শক্ত হয়ে তার হাত ছিটকানি দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, না, ভালোবাসি না। আপনার যদি আমার জন্য খুব অসুবিধা হয় তাহলে বলে দিন, আমি চলে যাব। স্যারের চোখে যেন আগুন জ্বলে উঠল। রাগে সে হুঙ্কার দিয়ে টেবিলটা উপর করে ফেলে দিল। বিছানার পাশে থাকা লোম্ফ হাত দিয়ে এক আছাড় মেরে গর্জন করে বলতে লাগল, চলে যাবে। ছেড়ে চলে যাবে না। এটাই তো তোমার অস্ত্র। ছেড়ে চলে যাওয়া তো তুমি খুব ভালোই পারো। কেন খেলছো আমায় নিয়ে এমন? কি করেছি আমি? আমি স্যারের এই তাণ্ডব দেখে ভয়ে চুপসে গেছি। একবার মনে হলো বলে দেই আমার সব চাপা কথা, কেন আমি এসব বলছি। কিন্তু পারলাম না। কিচ্ছু বলতে পারলাম না। যখনই এই কথাটা মুখে আনতে যাই একরাশ নীরবতা আমাকে ছেয়ে যায়। বুকের চাপা কষ্টে কথাটা আমার মুখ দিয়ে বের হতেই চায় না। মুখ পর্যন্ত আসতেই তীব্র ব্যথা অনুভব হয়। তাছাড়া আমি আগের থেকেই কষ্টের সময় কান্নার সময় যা বলা দরকার তা ঠিকমতো সাজিয়ে বলতে পারি না। সবকিছু গুলিয়ে ফেলি। আমার জীবনের সবচাইতে কষ্টের এই সত্যটি আমি মুখ দিয়ে উচ্চারণ করতেই পারি না। কেউ যদি শুনে তাহলে হয়তো তার মনে হতেই পারে কেন আমি বলতে পারি না। বলে ফেললেই তো হয়। কিন্তু এই মন জিনিসটাই যে সবথেকে বড় অদ্ভুত। কখন কি করাই কিছুই বোঝা যায় না। আর কাউকে ভালোবাসলে তখন তা আমাদের সম্পূর্ণ হাতের বাইরে চলে যায়। খুব কষ্ট হয় খুব। বুকের ভেতরটা যেন কেউ ক্রমাগত ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। স্যারের ভাঙাচোরা চলতেই আছে। সে যেন আজ সব কিছু ধ্বংস করে দিবে। বারবার হুঙ্কার দিয়ে বলছে, আবার এমন করলে তুমি আমার সাথে। আবার আরেকবার আবার আমাকে স্বপ্ন দেখিয়ে সব ভেঙে চুরমার করে দিলে। কেন করো বারবার এমন? কেন?
হঠাৎ একটি কাচের টুকরোয় হাত লেগে স্যারের হাত কেটে গেল। গলগল করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। সেই অবস্থাতেই সে আরো ভাঙচুর করতে লাগল। আমি দৌড়ে গিয়ে তার হাত টেনে ধরে বললাম, কি করছেন, পাগল হয়ে গেলেন? রক্ত বেরোচ্ছে তো। স্যার আমাকে তার 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। তার চোখ রক্তবর্ণ হয়ে গেছে আর তার চারপাশে অশ্রুর ছোঁয়া। দাঁতে কিরমির করে বলে উঠল, এই ক্ষত তোমার চোখে পড়ল, আর আমার এই বুক যে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে সেটা তোমার চোখে পড়ে না? এখানে যে যন্ত্রণায় ছিঁড়ে যায় সেটা তুমি বোঝো না? এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বারবার এভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলতে পারো না? বলে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। একটু পর আওয়াজ পেলাম হাইস্পিডে গাড়ি চালিয়ে সে চলে গেল। তার শেষের কথাটা শুনে আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। বিছানার পাশে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে তার মধ্যে মুখ লুকিয়ে আমি ক্রমাগত কেঁদে যাচ্ছি। শুভ্র স্যারের জন্য এখন খুব চিন্তা হচ্ছে। রাত 3টা বেজে গেছে অথচ সে এখনো বাড়ি ফেরেনি। যেভাবে রাগ হয়ে বাড়ি থেকে বের হলো না জানি। কোথায় গেছে? কি করছে? বারবার ফোনে তাকে ট্রাই করে যাচ্ছি কিন্তু প্রতিবারই বন্ধ আসছে। আমার খুব চিন্তা লাগছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে খুব। সকাল ভোরে স্যারের নাম্বার একটা রিং বাজতে না বাজতেই আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছু বলতেই আমার হাত থেকে ধপ করে ফোনটা মাটিতে পড়ে গেল। তারপর সকাল ভোরে স্যারের নাম্বার থেকে একটা রিং বাজতে না বাজতেই আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছু বলতেই আমার হাত থেকে ধপ করে ফোনটা মাটিতে পড়ে গেল। তারপর আমি কিভাবে হসপিটালে পৌঁছালাম জানি না। আমার সমস্ত পৃথিবী যেন ঘুরছে। স্যারের নাম্বার থেকে হসপিটালের একজন ডাক্তার ফোন করেছিল। সে শুধু বলল, এই ফোন যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যাস। আমি আর বাকিটুকু শুনতে পারিনি। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে একটা ঘোরের ভেতর চলে গেছি। কোনোমতে রিসিপশনে দাঁড়ানো মেয়েটিকে কাঁপতে কাঁপতে বললাম, অ্যাক্সিডেন্ট করেছে সে কোথায়? মেয়েটি চোখ গোলগোল করে বলল, একটু আগে অ্যাক্সিডেন্টে আসা একটি পেশেন্ট মারা গেছে, আপনি কি তার কথা বলছেন? কথাটি শুনে আমি স্তব্ধ হয়ে পড়লাম। সাথে সাথে লুটিয়ে পড়লাম মাটিতে, তারপর আর কিছুই মনে নেই। সেন্স ফিরে আসলে দেখলাম আমি একটি বেডে শুয়ে আছি। আর আমার পাশে শুভ্র স্যার হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ নিয়ে সামান্য ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। আশেপাশে ডাক্তার নার্স সব জড়ো হয়ে গেছে। স্যার সবার সামনে এভাবে আমার জোরে জোরে কাঁদায় একটু অস্বস্তি অনুভব করছে। লজ্জামাখা মুচকি হাসি দিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, এই সুপ্তি আমি ঠিক আছি তো? দেখো দেখি। আর কাঁদে না। থামো। হঠাৎ পাশে থাকা ডাক্তারটা জোরে জোরে হেসে উঠল। তার হাসির শব্দে এবার আমার মাথায় সেন্স আসল। আমি স্যারকে ছেড়ে একটু সরে বসে চোখের পানি মুছলাম। ডাক্তার বলে যাচ্ছে, বাব্বাহ, এত প্রেম! কিরে শুভ্র, তোর বউ দেখি তোকে খুব ভালোবাসে। পুরো কথা ঠিকমতো না শুনেই বেহুশ। ভাগ্যিস তখন আমি সেখানে থাকায় তোর বউকে চিনতে পেরেছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই যে মা, আমি কিন্তু তোমার শ্বশুরের বন্ধু শুভ্র ডাক্তার আঙ্কেল। তোমাদের বিয়েতে যেতে পারিনি কিন্তু বিয়ের সব ছবি দেখেছি। আমি সকাল বেলা এসেই জানতে পেরেছি শুভ্র কথা। শুভ্রকে রাতেই হসপিটালে আনা হয়েছিল। আর ওর পরে আরেকটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে যে মারা গেছে। রিসিপশনিস্ট তোমাকে তার কথাই বলছিল। কিন্তু তুমি তো পুরোপুরি না শুনেই সেন্স হারালে। পেশেন্টের সেন্স ফিরেছে আরও 1 ঘন্টা আগে আর বউ সেদিকে 3 ঘন্টা ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে। শুভ্র স্যারও একটু মজা করে বলে উঠল, আরে বুঝো না, এগুলো সব চালাকি যাতে আমার সেবা না করা লাগে। এই কথায় ডাক্তার আঙ্কেল বেশ মজা পেলেন। হা হা করে হাসতে লাগলেন। আর আমি চোখ দিয়ে স্যারকে ঈষৎ রাগ দেখালাম। শুভ্র স্যারকে সেদিনই বাসায় নিয়ে আসলাম। বাবা মাকে জানাতে চেয়েছিলাম কিন্তু স্যার মানা করল, বলল মার এমনিই শরীর অসুস্থ আর এর ভেতর শুধু শুধু টেনশন করবে। ডাক্তার আঙ্কেল বলেছে 10-15 দিন ফুল রেস্ট করলেই হবে। স্যার ডান হাতে ভালো ব্যথা পেয়েছে, বেশি নাড়াচাড়া করতে পারে না। পায়েও সামান্য ব্যথা পেয়েছে।
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, তাই তার সব কাজ এখন আমিই করে দেই। জান প্রাণ দিয়ে স্যারের সেবা করে যাচ্ছি। তাকে খাইয়ে দেওয়া, ঔষধ খাওয়ানো, গোসল করানো, এমনকি ড্রেস চেঞ্জও আমাকে করিয়ে দিতে হয়। আমার ভীষণ লজ্জা লাগে তখন। বেশি লজ্জা লাগে যখন গোসল করানোর সময় খালি গায়ে সাবান মাখিয়ে দিতে হয়। তার ফর্সা উন্মুক্ত বুকে সাবান লাগাতে গিয়ে আমি লজ্জায় লাল হয়ে কুঁকড়ে যাই। তার দিকে তাকাতেও পারি না। শুভ্র স্যার আমার অবস্থা বুঝে মুচকি মুচকি হাসতে থাকে। নিজেকে এখন মনে হয় স্যারের স্যার। স্যার যখন খেতে চায় না ধমক দিয়ে বলি চুপচাপ হা করুন। বলে ভাত মেখে খাইয়ে দিতে থাকি। অনেকদিন হয়ে গেছে এখন স্যার কিছুটা সুস্থ। এখনই সে অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আমি যেতে দেই না। রাতে স্যারকে খাইয়ে দিয়ে বসে আছি। শুভ্র স্যার একটি হালকা নীল আর কালো রঙের চেকচেক শার্ট পরে বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। কপালের কোনায় এখনো একটি ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। প্রচণ্ড বাতাস ছেড়েছে। মনে হয় ঝড় আসবে। আমি উঠে দরজা জানালা সব বন্ধ করে দিলাম। শীতল হাওয়ায় ভরে গেছে পুরো রুম। ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু পরই ঝপ ঝপ করে প্রচণ্ড বৃষ্টি নামতে লাগলো। সাথে একটু পরপরই বিজলি চমকাচ্ছে। আমার এই বিজলির শব্দটায় বেশ ভয় ভয় লাগে, যেমন এখন লাগছে। একটু পরই কারেন্ট চলে গেল। আমি উঠে মোমবাতি জ্বালালাম বেশ কয়েকটা। মনে পড়ল স্যারের ঔষধ এখনো খাওয়ানো হয়নি। ড্রয়ার থেকে ঔষধের বক্সটা বের করতেই কারেন্ট চলে আসল। বাইরে গুরুম গুরুম শব্দ হয়েই যাচ্ছে। আমি বিছানায় স্যারের পাশে বসে ঔষধ খাইয়ে দিলাম। তখনই কাছে কোথাও কান ফাটানো শব্দ করে বাজ পড়ল, সাথে সাথেই কারেন্ট চলে গেল। রুমটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল। শব্দ হওয়ার সাথে সাথেই আমি ভয়ে চোখ বন্ধ করে স্যারের বুকে মুখ লুকিয়ে তার পিছনের শার্ট খামচে জড়িয়ে ধরলাম। স্যারও আমাকে শক্ত করে আগলে ধরল। বাইরে দিয়ে অনর্গল বৃষ্টির শব্দ আর বিদ্যুৎ চমকানো কানে আসছে। হঠাৎ কি হলো জানি না। আমাদের দুজনের নিঃশ্বাসই ঘন হয়ে আসল। দুজনের শরীরের উষ্ণতায় আমরা যেন কোন ঘোরের মধ্যে হারিয়ে গেলাম। হাতের বাঁধন আরো শক্ত হতে লাগলো। কিছুক্ষণ পর বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে গেল। স্যার আমাকে খুব আস্তে আস্তে তার পাশে শুইয়ে দিয়ে আমার দু চোখে খুব ভালোবেসে দুটি চুমু দিল। তারপর ধীরে ধীরে তার শার্টের বাটন একটি একটি করে খুলে আমার ঘাড়ে একটি গভীর চুম্বন করল। আমি বিছানার চাদর শক্ত করে খামছে ধরলাম। সে আমার হাত বিছানার চাদর থেকে ছাড়িয়ে তার হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। তার প্রতিটি স্পর্শে আমি বারবার কেঁপে উঠছি। আমার কেঁপে উঠায় সে আমাকে আরো ততই শক্ত করে আঁকড়ে ধরছে। স্যার আমায় আজ যেন কোন এক অচেনা সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর আমিও তার সাথে সাথে ভেসে যাচ্ছি। আজ যেন আমাদের ভেতর কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। ভালোবাসা যেন আজ সব এক পরম আবেশে জড়িয়ে রাখছে আমাদের। সকালের মৃদু আলো চোখে লাগতেই আমার ঘুম ভেঙে গেল। রাতের তুমুল বৃষ্টির পর এখন আকাশ ফোকা ফোকা ফর্সা। আজকের সকালটা যেন অন্যরকম লাগছে। নিজেকে আবিষ্কার করলাম স্যারের উন্মুক্ত বুকে। এক প্রশান্তির ছায়া মুখে নিয়ে সে এখনো ঘুমিয়ে যাচ্ছে। রাতের মুহূর্তগুলো মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেলাম। নিজেকে স্যারের কাছ থেকে ছাড়িয়ে তার দিকে তাকিয়ে একটি লজ্জা মাখা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি কিচেনে দাঁড়িয়ে চা বানাচ্ছি। তখনই শুভ্র স্যার উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। আমার চোখে চোখ পড়তেই সেই আগের মতো মাথা চুলকিয়ে একটি লাজুক হাসি দিল। অনেকদিন পর আজ যেন সেই লাজুক শুভ্র স্যারকে দেখলাম। স্যার নেমে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসল। আমি মাথা নিচু করে চা বানাচ্ছি। আর স্যার বারবার আর চোখে আমাকে দেখে যাচ্ছে। আমার গাল দুটো লাল হয়ে আছে। আমি তাকাতেই পারছি না স্যারের দিকে। আজ যেন পৃথিবীর সমস্ত লজ্জা আমার উপর ভর করেছে। কিছুদিন হলো স্বামীয়া, বাবা, মা সবাই চলে এসেছে। স্যার ছাদে টবের ফুলগাছে পাইপ দিয়ে পানি দিচ্ছিল। আমি পিছনে গিয়ে দাঁড়াতেই ইচ্ছে করে পাইপ ঘুরিয়ে আমার গায়ে পানি দিয়ে ভিজিয়ে দিল। আর এখন এমন ভাব করছে যে ভুলবশত দিয়ে ফেলেছে। পানি দিয়েই বারবার বলতে লাগলো, সরি সরি সরি। আমি নাক ফুলিয়ে পিছনে ঘুরে চলে যাচ্ছিলাম। স্যার তাড়াতাড়ি আমার সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে আমার কোমর টেনে কাছে নিয়ে বলল, সরি বউ, ভুল করে হয়ে গেছে। আমি রাগ হয়ে বললাম, ভুল করে? আমার তো চোখ নেই, আমি তো কিছু বুঝি না, না।
সে আমার কাঁধ থেকে চুল সরিয়ে মুখে চিন্তিত ভাব নিয়ে বলল, এ কি সুপ্তি, তোমার গলায় এমন লাল দাগ কিভাবে হলো? আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, একটা পাজি মশা করেছে। স্যার বলতে লাগলো, কি? কোন মশা করেছে? মশার এত সাহস আমার বউয়ের এত সুন্দর গলার এই অবস্থা করেছে। ওই মশাকে তো আমি ছাড়ছি না। আমি তার বুকে হালকা আঘাত করে বললাম, হয়েছে। আর ঢং করে সাধু সাজতেন হবে না। আমাকে ভিজিয়ে দেওয়ার জন্য এখন কানে ধরুন। স্যার চোখ কপালে তুলে বলল, কানে ধরব? তুমি তোমার স্যারকে কানে ধরাবে? আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, স্যার না। তাহলে দূরে থাকুন স্যারের মতো। স্যার হয়ে ছাত্রীর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? আমি আবার চলে যাচ্ছিলাম কিন্তু স্যার তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা, রাগ করো না, ধরছি, বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আমি তাকে এভাবে দেখে খিলখিল করে হেসে দিলাম। আর স্যার মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে রইল। আজ আমি ঠিক করেছি স্যারের জন্য পায়েস বানাবো। স্যার আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবেই। যেই ভাবা সেই কাজ। কোমরে আঁচল গুজে আমি নেমে পড়লাম পায়েস বানাতে। রাতে শুভ্র স্যার যখন অফিস থেকে আসলো আমি তার সামনে পায়েসের বাটি ঢেকে রাখলাম। স্যার বাটির দিকে তাকিয়ে এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, নুডলস। আমি তাড়াতাড়ি বললাম, নুডলস না পায়েস। আমি বানিয়েছি। স্যার তাড়াতাড়ি 1 চামচ মুখে দিল। আমি নার্ভাস হয়ে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলাম। স্যার মুখে একটি চমকপ্রদ এক্সপ্রেশন দিয়ে হাত দিয়ে দেখালো অসাধারণ। আমি খুব খুশি হয়ে বললাম, সত্যি? আমিও একটু খেয়ে দেখি তো। আমি চামচ হাতে নেওয়ার আগেই স্যার দ্রুত আমার সামনে থেকে বাটি সরিয়ে বলল, একদম না। আমার জন্য বানিয়েছ, সব আমি খাবো। তুমি একটুও পাবে না। বলে স্যার খুশিমনে খুব দ্রুত খেতে লাগলো। আমি তো সেই খুশি স্যারের এত পছন্দ হয়েছে। তার খাওয়া শেষ হলে আমি খালি বাটি নিয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম পায়েসের একটি পিরিচ হাতে মুখ থমথম করে। কারণ নিচে যাওয়ার সাথে সাথেই স্বামীয়া আমার সামনে পায়েসের পিরিচ নিয়ে বলল, ভাবি এই পায়েস কে বানিয়েছে? কি বিশ্রী! কিচেনে পায়েস দেখে আমি এক পিরিচ তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য। কিন্তু 1 চামচও মুখে দিতে পারিনি। আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর হাত থেকে পায়েস নিয়ে 1 চামচ মুখে দিতেই বমি চলে আসল। এটা কি পায়েস? মনে হয় চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। এই পায়েস স্যার পুরো 1 বাটি খেলো কি করে? আমার রীতিমতো কান্না পাচ্ছে। লবণের বদলে চিনিটা ঠিকমতো দিলেই কি সুন্দর ভালো হতো। এমন ভুল আমি করলাম কিভাবে? স্যারের সামনে গিয়ে বললাম, আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? এই পায়েস তো খাওয়ার উপযুক্তও না। স্যার আমার দিকে এক পলক তাকিয়ে আমার হাত টেনে তার পাশে বসিয়ে বলল, কই, আমার তো বেশ লেগেছে। তুমি আমার জন্য বানিয়েছ, আমি না খেয়ে পারি? আমি কাঁদো কাঁদো করে বললাম, আপনার এই বিশ্রী পায়েস খাওয়ার কি দরকার ছিল? আমি তো 1 চামচও খেতে পারলাম না। স্যার আমাকে তার বুকে টেনে বলল, তোমার হাতের বিষও আমার কাছে অমৃত। আমি তাও 1 চুমুকে খেতে পারবো। আমি বললাম, কেন? স্যার বলল, এখনো তোমার জিজ্ঞাসা করতে হয়, কেন? আমি আরো কিছু বলতে নিলাম কিন্তু তার আগেই স্যার আমাকে থামিয়ে দিয়ে বলল, চুপ। আর কিছু বলো না। কিছুক্ষণ এভাবেই থাকো তো আমার বুকে। তারপরের দিন পুরো বাড়িতে গোছগাছ চলছে। স্যারের যেই ফুফু বিদেশে থাকে সে আজ প্রায় 2 বছর পর আসছে। বিকেলে তারা চলে আসলো। স্যার তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে। তাদের আসার কথা শুনে আমি নিচে নেমে সামনে আগালাম। একটি মধ্যবয়স্ক মহিলা আর স্যারের পেছনে থেকে হঠাৎ একটি মেয়ে বেরিয়ে এলো, পরনে টপস আর জিন্স। মেয়েটার চেহারার দিকে চোখ যেতেই বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠল। আমার সমস্ত পৃথিবী যেন উল্টে গেল, কারণ আমার সামনে সেই মেয়েটি যাকে আমি স্যারের সাথে দেখছিলাম। মেয়েটি বেশ সুন্দরী, চেহারায় একটা দুঃখী দুঃখী ভাব। পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে। পাশ থেকে মা আমায় বলল, এই তোমার ছোট ফুফু শাশুড়ি আর তার মেয়ে। আমি কোনোমতে সামনে গিয়ে ফুফকে সালাম করলাম। তার মানে স্যার তার ফুফাতো বোনের সাথে। বারবার চোখ ঝাপসা হয়ে আসছে। অনেক কষ্টে চোখের পানি আড়াল করে মুখে নকল হাসি এনে রাখছি। কিন্তু কষ্ট হচ্ছে খুব, খুব। কিন্তু স্যার আর মেয়েটার মধ্যে তেমন কিছু চোখে পড়ছে না যেটাতে মনে হতে পারে তাদের মধ্যে কিছু আছে। কিন্তু আমি যে আগে দেখেছিলাম। হঠাৎ স্যার রুমে এসে অত্যন্ত দুঃখী হয়ে বলল,
তার অফিসের কোন কাজে কিছু দিনের জন্য চট্টগ্রাম যেতে হবে। এখনই। স্যার খুব দ্রুত ব্যাগ গুছিয়ে নিল। যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলল, তোমাকে খুব মিস করব। আমার একটুও যেতে ইচ্ছে করছে না। কিন্তু বাবা বলল তাই যেতে হচ্ছে। আমাকে কিন্তু ফোন করবে, আমি একটু পরপরই ফোন করব কিন্তু। আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিছু বলছি না। স্যার আমাকে ছেড়ে কপালে একটি চুমু দিয়ে বলল, ভালো থেকো। তারপর চলে গেল। আমার এখন আরো কান্না পাচ্ছে। বাথরুমে গিয়ে শাওয়ার অন করে অনেকক্ষণ কাঁদলাম। সারাদিন চুপচাপ বসে থাকি। কিছুই ভালো লাগে না। স্যার একটু পরপরই ফোন করে। সে একা একাই কথা বলতে থাকে। আমি শুধু হুম হা করি। স্যারও মন খারাপ করে আমার এই নীরবতায়। সেই মেয়েটির নাম রুহি। আমার থেকে বড়। আমি আপু বলেই ডাকি। সারাদিন মনমরা হয়ে বসে থাকে। আমি তার থেকে যতটা পারি দূরে দূরে থাকি। তার সামনে গেলেই খুব কষ্ট লাগে। কিছু ভালো লাগে না। কিছুদিন ধরে শরীরও ভালো লাগে না। স্যারও নেই। খুব একা একা লাগে। শুভ্র স্যার আজ বিকেলে ফিরে এসেছে। এসেই খুব খুশি। আমাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখল। আর বলল, এইবার আমার দেহে প্রাণ ফিরে আসলো। আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমি বেশি আগ্রহ দেখালাম না। রাতে সে যখন আমার কাছে আসতে চাইল আমি বাধা দিয়ে অন্য দিকে ঘুরে শুয়ে রইলাম। স্যারও কিছুক্ষণ অন্য দিকে ফিরে শুয়ে থাকল। একটু পর উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। আমি এখান থেকেও দেখতে পেলাম স্যার একটু পর চোখ মুছছে। স্যার যে খুব কষ্ট পেয়েছে তা বুঝতে পারলাম। কষ্ট আমারও লাগছে। সারা রাত স্যার ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল। আমারও চোখে আর ঘুম আসলো না। ভোরে আজান দিলে স্যার ভেতরে আসল। তার চোখের দিকে তাকিয়ে আমার বুকে ছট করে উঠল। চোখ নাক লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে সারারাত কান্না করেছে। খুব কষ্ট লাগলো আমার। আমি তখনই একটি সিদ্ধান্ত নিলাম। অনেক হয়েছে এসব। আমি আর আগের কথা ভাবব না। স্যার যদি আগে তার ফুফাতো বোনের সাথে রিলেশন করে থাকে তাহলে করেছে। এখন তো আর করছে না। স্যার তো আমাকেও কত ভালোবাসে। আমি তার স্ত্রী। তার উপর এখন শুধু আমার অধিকার। আগের কথা ভেবে ভেবে আর নিজেও কষ্ট পাবো না আর স্যারকেও দিব না। পুরনো কথা সব মাটিচাপা দিয়ে আমি আজ শুভ্র স্যারকে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি। বিকেলে আমি স্যারের ফোনে মেসেজ পাঠিয়ে তাকে একটু তাড়াতাড়ি আসতে বললাম। একটি আকাশী রঙের জর্জেট শাড়ি পরলাম আর হাত ভরে চুড়ি। স্যার এখনো আসছে না কেন দেখার জন্য বাইরে বেরিয়ে রুহি আপুর রুমের সামনে দিয়ে যেতেই কানে এলো। স্যার এখনো আসছে না কেন দেখার জন্য বাইরে বেরিয়ে রুহি আপুর রুমের সামনে দিয়ে যেতেই কানে এলো রুহি আপু কাঁদছে। আমি আস্তে আস্তে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। তার কাছে যে তার কাঁধে হাত রাখতেই সে ঘুরে আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো। আর বলতে থাকলো, সুপ্তি বল তো ও আমার সাথে এমন কেন করলো? কি দোষ করেছিলাম আমি? আমি তো শুধু ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু ওর এসবে কিছুই যায় আসে না। বিয়ে করে কি সুন্দর বউ নিয়ে সুখে আছে। আর আমি কষ্টের আগুনে পুড়ছি। রুহি আপু কেঁদেই যাচ্ছে। নিজেকে তার সামনে বড্ড অপরাধী লাগছে। মনে হচ্ছে তার এই কষ্টের কারণ আমিই। বুকের ভেতরটা আমারও ফেটে যাচ্ছে। সাথে রাগ উঠছে, প্রচণ্ড রাগ। রুমে যেতেই শুভ্র স্যার আমার কাছে এসে হাত ধরে উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করল, তোমার কি শরীর খারাপ? আর্জেন্ট ডেকে পাঠালে হঠাৎ? তার ছোঁয়ায় আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বললাম, একদম ছোবেন না আমায়। দূরে যান। অসহ্য লাগছে আমার আপনাকে। আমি কখনো ভাবতেও পারিনি আপনি এমন একজন মানুষ। দুই নৌকায় পা দিয়ে চলেন। স্যার রেগে চিৎকার দিয়ে বলল, চুপ। একদম চুপ। কি বলছো এসব? আমি রাগে কান্নায় বলতে লাগলাম, কেন? যা করেছেন তা শুনতে পারছেন না কেন? আপনি আমাকে আর রুহি আপুকে দুজনকেই ঠকিয়েছেন। স্যার অবাক হয়ে ভুরু কুঁচকে বলল, রুহি? কেন আপনি রুহি আপুর সাথে আপনি রিলেশন করতেন না? নিজে আমার ফিলিংস নিয়ে খেলে আমাকে ঠকিয়ে অন্য একটি মেয়ের সাথে প্রেম করেছেন। আর বিয়ের পর কি সুন্দর আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন যে আমি আপনাকে ঠকিয়েছি। আরে ঠকিয়েছেন তো আপনি আমাকে, আর এখন তাকে ফেলে আবার আমাকে বিয়ে করে রুহি আপুকে ঠকালেন। স্যার বলল, কি যা তা বলছো এসব?
রুহির সাথে আমি রিলেশন করতাম মানে? আমি যা তা বলছি, নিজের চোখে দেখেছি। স্যার বলল, কি দেখেছ? আমি তার কাছে গিয়ে বললাম, তাহলে শুনুন। মনে আছে কলেজে থাকতে আমরা কবে লাস্ট কথা বলেছিলাম? ঠিক তার পরদিনই আমি কলেজে বই জমা দিতে গিয়ে আপনার কেবিনে গিয়েছিলাম। যখন আপনি রুহি আপুর হাতে হাত রেখে কথা বলছিলেন আর আপু আপনাকে জড়িয়ে ধরেছিল। সেদিনও আমি আপনার ল্যাপটপে আমি আপনার আর তার একসাথে ছবি দেখেছি। আর এরপরও আশা করেন এত কিছু দেখে আমি আপনার সাথে তখন কথা কন্টিনিউ রাখতাম। আর এখনো সব ভুলে স্বাভাবিক থাকতাম। আমার মন ভেঙেছেন আপনি। খুব নিষ্ঠুর ভাবে। স্যার আমার কথা শুনে একটু পিছনে গিয়ে হাত দিয়ে মাথার চুলগুলো পিছনে নিয়ে থমকে দাঁড়ালো। তারপর আমার সামনে এসে বলল, তুমি এই কারণে আমার সাথে এতদিন ধরে এমন করে যাচ্ছ? এই কারণে? রুহিকে আমি না অন্য একটি ছেলে ঠকিয়েছে, যাকে সে প্রচণ্ড ভালোবাসত। ছেলেটির সাথে রুহি পালিয়ে গিয়ে বিয়েও করেছিল। কিন্তু ছেলেটি বিয়ের পরে পরকীয়া করে রুহিকে ধোঁকা দেয়। রুহি আমার ফুফাতো বোন। আমরা সমবয়সী। রুহি ছোট থেকেই বিদেশে বড় হয়ে আসছে। ওর চলাফেরাও তেমনই। যেদিনের কথা তুমি বলছো, সেদিন রুহি আমার কেবিনে ওই ছেলেটার পরকীয়ার কথা বলেই কাঁদছিল। আর ইমোশনাল হয়েই ও আমাকে জড়িয়ে ধরে। যেহেতু ওর কালচারে এটা কেন ব্যাপার না। কিন্তু তবুও আমার ওর জড়িয়ে ধরা ভালো লাগেনি। এত কিছু যখন দেখেছ তখন আরেকটু দাঁড়িয়ে এটা কেন দেখলে না যে আমি সাথে সাথেই ওকে নিজের থেকে ছাড়িয়ে দিয়েছিলাম। আর ল্যাপটপের যেই ছবির কথা বলছো, ফুফাতো বোনের সাথে একটি ছবি তোলা কি খুবই অন্যায়? ওই ছবিটা যদি একটু চেঞ্জ করে দেখতে পুরো ল্যাপটপ ভরেই তোমার ছবি ছিল। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সামান্য এই কারণের জন্য আমার সাথে এতদিন এমন করেছো। শুধু একবার এসে যদি জানতে চাইতে সত্যিটা কি। কিন্তু না, তুমি কিছু না বলে গা ঢাকা দিয়ে দিলে। আমি পাগলের মতো ভালোবেসেছি তোমাকে। আর তুমি জানো যখন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল তখন আমার কি অবস্থা হয়েছিল? দম বন্ধ হয়ে আসতো। আমি ঘুমাতে পারতাম না। 2 বছর আমি শান্তিতে ঘুমাইনি। মাঝরাতে হঠাৎ করে উঠে কাঁদতে থাকতাম। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। বারবার মনে একই প্রশ্ন আঘাত হানতো, কেন তুমি এমন করলে? কোথায় আছো? কেমন আছো? বোঝো এটা কতটা কষ্টের। পাগল হয়ে গেছিলাম জাস্ট। তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো তার জন্য তোমাকে আমি কোনোদিনই মাফ করব না। কোনোদিনই না। স্যার চাপা রাগ নিয়ে কান্নামুখে কথাগুলো বলছিল। আর আমি তার মুখে এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। স্যার আবার বলল, আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে রুহিকে গিয়েই জিজ্ঞাসা করো। কথাগুলো বলেই সে চরম রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি 2 হাত দিয়ে চুলগুলো খামছে ধরলাম। নিজের ওপর প্রচণ্ড রাগ লাগছে। এটা আমি কি করেছি? এতটা ভুল বুঝেছি স্যারকে। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য এতটা কষ্ট দিয়েছি স্যারকে। কেন এভাবে কথা চেপে না রেখে স্যারকে গিয়ে বললাম না? একবার যদি কথাগুলো তাকে জানাতাম, আমার আর রুহি আপুকে জিজ্ঞাসা করতে হবে না। স্যারের মুখের কথাই আমার কাছে যথেষ্ট। নিজেকে খুন করে ফেলতে ইচ্ছা করছে। এই আমি ভালোবাসি শুভ্র স্যারকে। ভালোবাসলে কি করে এতটা ভুল বুঝতে পারলাম? আমি তাকে যেই কষ্ট দিয়েছি তারপরে স্যারের আমাকে ক্ষমা না করাটাই উচিত। আমি তার ক্ষমারও যোগ্য না। অঝরে ধারায় অশ্রুর বন্যা ভাসিয়ে আমি বসে বসে কাঁদতে লাগলাম। আর স্যারের ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম। কিন্তু স্যার সারারাতে আর ফিরে আসলো না। তারপরের দিন সকালে একবার এসে 2 মিনিটের জন্য মার সাথে কথা বলেই চলে গেল। আমাকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না। বারবার ফোন করি কিন্তু ফোন রিসিভও করে না। এই অপরাধী অনুভূতি নিয়ে আমি ভেতরে ভেতরে দগ্ধ হতে লাগলাম। স্যার সারাদিন অফিসে কাটায়। বাসায় আসলেও 5-10 মিনিট পরই চলে যায়। ভুলেও রুমে যায় না। সবার সামনে আমি কিছু বলতেও পারি না। যাওয়ার সময় পেছনে থেকে ক্রমাগত ডাকতে থাকি তবুও ফিরেই তাকায় না। 2 দিন পর সে একটি ফাইল নেওয়ার জন্য রুমে আসতেই আমি তার পা ধরে অঝরে কেঁদে উঠি। স্যার বারবার পা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু আমি আরও শক্ত করে চেপে ধরে কেঁদে কেঁদে বলতে থাকি, স্যার প্লিজ, আপনি আমাকে যেই শাস্তি দেওয়ার দিন যত বড়ই শাস্তি হোক না কেন আমি মাথা পেতে নিব। কিন্তু এভাবে দূরে দূরে থাকবেন না। আমাকে মাফ করে দিন স্যার।
মাফ করে দিন। স্যার আমাকে হাত দিয়ে উঠিয়ে ধরে বলল, কেন? তোমার তো আমাকে সহ্য হয় না, তাই না? আমাকে যেন আর দেখতে না হয়, আমি তো সেই ব্যবস্থাই করছি, বলে আমাকে ধাক্কা মেরে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলাম। তারপর দিন বিকেলে ছাদে গিয়ে দেখি স্যার আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে। দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাকে আমি কখনোই খেতে দেখিনি। কতটা কষ্ট পেলে স্যারের মতো ছেলে সিগারেট খেতে পারে ভেবেই আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি স্যারের ঠোঁট থেকে সিগারেটটা বের করার জন্য হাত বাসার আমার হাত খপ করে ধরে ফেলল। আমি কাকুতির স্বরে বললাম, প্লিজ এগুলো খাবেন না। স্যার রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, কষ্ট দিয়ে এখন কষ্ট কমাতেও দেবে না? আমি চোখের পানি ঝরিয়ে বললাম, আমাকে যেই শাস্তি দেওয়ার দিন, কিন্তু এভাবে আর থাকবেন না, আমার আর সহ্য হচ্ছে না। স্যার তাচ্ছিল্যের সুরে বলল, 2 দিনেই সহ্য করতে পারছো না? আর আমি যে বছরের বছর এর থেকেও দ্বিগুণ কষ্ট সহ্য করে আসছি। আমি আরো কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই স্যার আমার মাথা পেছনে থেকে তার দিকে টেনে তার সিগারেট আমার হাতের কাছে এনে বলল, এখন তুমি যাবে নাকি এই সিগারেট হাতে চেপে ধরব? স্যার আমাকে আগুনের ছ্যাঁকার ভয় দেখাচ্ছে। স্যারের চোখের দিকে তাকিয়ে একটি মৃদু হাসি দিয়ে আমি নিজেই সিগারেটের আগুনের অংশ আমার হাতে চেপে ধরলাম। স্যার আমার চেহারার এই হঠাৎ পরিবর্তন আর সিগারেট চেপে ধরা দেখে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। তারপর তাড়াতাড়ি সিগারেট কেড়ে নিয়ে দ্রুত নজর সরিয়ে চলে গেল। কিছুক্ষণ আমি রুমে গিয়ে দেখলাম স্যার তার হাতেও সিগারেট চেপে ধরে চোখ বন্ধ করে রেখেছে। আমার উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই সিগারেট ফেলে দিয়ে দ্রুত বের হয়ে গেল রুম থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম শুভ্র স্যার আমার ব্যাগ গুছাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, সকালে ঘুম থেকে উঠে দেখলাম শুভ্র স্যার আমার ব্যাগ গুছাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, আমার ব্যাগ গোছাচ্ছেন কেন? স্যার আমার দিকে না তাকিয়ে ব্যাগ গোছাতে গোছাতেই বলল, তুমি তোমার বাবার বাড়ি যাবে তাই। আমি উদ্বিগ্ন মুখে বললাম, আপনি কি এখন আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন? স্যার ব্যাগ গোছানোর মধ্যেই রাগী গলায় বলল, নাটক বন্ধ করো। তোমার বাবার শরীর খারাপ হয়েছে, কিছুদিন সেখানে থেকে আসো। বাবার অসুস্থতার কথা শুনে খুব চিন্তা হচ্ছিল। আর কিছু না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। গাড়িতে নিশ্চুপ হয়ে বসে আছি আর বারবার তাকে দেখছি। শুভ্র স্যারও চুপচাপ ড্রাইভ করছে, একবার তাকাচ্ছেও না। আমার অনার্স 2য় বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্ট দিয়েছে। ফার্স্ট ক্লাস পেয়েছি। সব স্যারের জন্যই। মানতে হবে, আমাকে স্যারের বাচ্চাদের মতন বেত দিয়ে পড়ানোর জন্যই এত ভালো রেজাল্ট হলো। এর মাঝে একদিন নাহিদ ভাইয়ার সাথে দেখা হয়েছিল। আমাকে বলছিল তার পক্ষ থেকে শুভ্র স্যারকে ধন্যবাদ জানাতে। তার থেকেই জানতে পারলাম সেদিন স্যার দায়িত্ব নিয়ে নাহিদ ভাইকে বোঝাচ্ছিল, কারণ নাহিদ ভাই একটি মেয়ের সাথে রিলেশন করে আর 2 দিন পর পরই তাদের খুব ঝগড়া হয়। তাই এখন যেহেতু তারা বিয়ে করতে যাচ্ছে তাই স্যার তাকে বোঝাচ্ছিল। আর আমি কি ভেবেছিলাম, বাসায় গিয়ে পৌঁছাতেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে জোরে জোরে কেঁদে উঠলাম। সব কষ্ট মিলে খুব যন্ত্রণা দিচ্ছে। বাবার স্নেহের ছায়া এসে সব কষ্টগুলো অশ্রু হয়ে ভেতর থেকে বেরিয়ে আসছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে আর কাঁদতে মানা করল। কিছুক্ষণ পর স্যার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাকে কিছুই বলল না। তার চলে যাওয়ার দিকে আমি ছলছল চোখে তাকিয়ে রইলাম। এখন এত দূরে থেকে কি করে স্যারের থেকে ক্ষমা চাইব? স্যারের রাগ কি আমি কোনোদিনই ভাঙাতে পারবো না? স্যার চলে যাওয়ার পর জানতে পারলাম বাবার সামান্য প্রেশার হাই হয়েছিল। আমাকে ব্যাগপত্র নিয়ে আসতে দেখে সবাই বেশ অবাক। কারো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সারাদিন ফোন হাতে নিয়ে রুমে বসে রইলাম। স্যার যদি একবার ফোন দেয়। আমার ফোন দেওয়া তো ব্যর্থ। কিন্তু না, একবারও ফোনটা বেজে উঠে স্ক্রিনে স্যারের নাম ভেসে উঠল না। খুব মনে পড়ল আগের কথা। যখন এই বাড়িতে আগে আসলে স্যার 2 মিনিট পরপরই ফোন করত। কখনো নিজের থেকে দূরে থাকতে দিত না। আর আজ আমার এই পরিণতি আমি নিজে অর্জন করেছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। বিকেলে ঘুম ভাঙলে আমি ওড়না ঠিক করে ঘুমু ঘুমু চোখে উঠে বসলাম। তখনই ভাবি হন্তদন্ত হয়ে রুমে এসে আমাকে দেখে বলল, ঘুম ভেঙেছে তাহলে? কখন থেকে ঘুমিয়েই আছিস? তোর কাজকর্ম আমি কিছুই বুঝি না। শুভ্র আজ আমেরিকা চলে যাচ্ছে আর তুই এখানে পড়ে আছিস।
আরে 2 দিন পরও তো আসতে পারতি। আমি অবাক হয়ে গেলাম ভাবির কথা শুনে। ভুরু কুঁচকে বললাম, আমেরিকা চলে যাচ্ছে। আমার কথা মাঝখান থেকে থামিয়ে ভাবি বলতে লাগলো, হ্যাঁ আর 1 ঘন্টা পরই তো ফ্লাইট। সেই কথাও ভুলে খেয়ে আছিস। আমি এটা বুঝি না শুভ্র, হঠাৎ আমেরিকার বিজনেস সামলানোর কি হলো? এতদিন তো এখান থেকেই সব সামলিয়েছে। তুই এখানে থাকবি আর শুভ্র বিদেশে পড়ে থাকবে, আমার এটা একদমই ভালো লাগছে না। কথাগুলো বলে ভাবি চলে গেল। আমার হতভম্ব ভাব এখনো কাটেনি। এই কারণেই স্যার আমাকে এখানে রেখে গেল। আমার থেকে দূরে থাকার জন্য স্যার আমেরিকা চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমি সেই মুহূর্তেই এক ছুটে পার্সটা নিয়ে সেভাবেই এলোমেলো খোলা চুল নিয়ে দৌড়াতে লাগলাম। স্যার আমাকে ছেড়ে চলে যাবে ভাবতেই আমার শরীর অসাড় হয়ে আসছে। পা যেন চলতে চাইছে না। কিন্তু আমাকে আজ থামলে চলবে না। দৌড়াতে হবে খুব জোরে, খুব। স্যারকে আমি কিছুতেই আমাকে ছেড়ে যেতে দিব না। কোনোমতে একটি সিএনজি দাঁড় করিয়ে উঠে পড়লাম। কিন্তু আজ যেন সিএনজির চাকায় ঠাডা পড়েছে। চলছেই না। এদিকে সময়ও দ্রুত গতিতে বয়ে যাচ্ছে। আর মাত্র 35 মিনিট। আবার পড়ে গেলাম জ্যামে। ঢাকার যেই ট্রাফিক জ্যাম। এই জ্যাম কবে ছুটবে কোনো ঠিক ঠিকানা নেই। যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি দেখা যাচ্ছে। রাস্তার পাশের একটি দোকান থেকে লাউডস্পিকারে একটি গান বাজতে লাগলো। म्यूजिकल नोट साच काहू तो होठ चालते ना है। चुप राहू तो सास भी ना आए। मुश्किल है होहू थी आप छुपा नाइया घाटाना। ज्यादा पाछ आना है असल में दूर जाना। मेरे साथ मेरे जाक्खो भी है। দার্দও ভি হে। শুভ্র স্যারের সাথে সেই প্রথম থেকে এই পর্যন্ত কাটানো প্রত্যেকটি মুহূর্ত আমার মনে পড়তে লাগলো। म्यूजिकल नोट जिनसे है बिगड़ता जो भी। म्यूजिकल नोट चाहो में বানানা। গাড়ি চলার আর নাম নিচ্ছে না দেখে আমি ব্যাকুল হয়ে সিএনজি থেকে নেমে দৌড়াতে লাগলাম। পিছন থেকে সিএনজির চালক আমার টাকা বলে চেঁচাচ্ছে। म्यूजिकल नोट मुझे नाजदिखियो সে মিলি म्यूजिकल नोट। আমি পুরো পার্সটাই তার দিকে ছুঁড়ে মেরে আবার দৌড়াতে লাগলাম। म्यूजिकल नोट ये दुरिया। ये दुरिया। ये दुरिया। ये दुरिया। ये दुरिया। म्यूजिकल नोट। সবাই অদ্ভুত ভাবে আমার দিকে তাকাচ্ছে। এই পরন্ত বিকেলে এভাবে এলোমেলো খোলা চুলে ঘুমু ঘুমু চেহারা নিয়ে পাগলের মতো একটি মেয়েকে ছুটতে দেখে যে কারোরই তাকিয়ে থাকার কথা। কোনোমতে এয়ারপোর্টে পৌঁছালাম। সবাই ব্যস্ত ভঙ্গিতে ব্যাগপত্র ট্রলিতে টেনে ছোটাছুটি করছে। পাশে একটি 5-6 বছরের বাচ্চা বসে বসে চকলেট ক্যান্ডি খাচ্ছে। চারপাশে অসহায়ের মতো চোখ বুলাতে লাগলাম। হঠাৎ 1 সেকেন্ডের জন্য মনে হলো আমি দেরি করে ফেলেছি। স্যার চলে গেছে আমাকে ছেড়ে। মুহূর্তের মধ্যেই এক বুক শূন্যতায় গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সামনে তাকানো অবস্থায় 2 পা পিছনে পিছাতেই কারো সাথে মৃদু ধাক্কা খেলাম। ঘুরে তাকাতেই দেখলাম শুভ্র স্যার। সেও মাথা নিচু করে হাঁটছিল। ধাক্কা লাগায় সরি বলার জন্য আমার দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। পরক্ষণেই তার চোখে এক চাপা কষ্ট জায়গা করে নিল। স্যারকে দেখে আমি কাঁদতে কাঁদতেই খুশি হয়ে গেলাম। শুভ্র স্যার আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। আমি তার পথ আগলে দাঁড়িয়ে তার হাত ধরে কান্নার বেগটা কমানোর চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, স্যার প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমাকে ক্ষমা করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু আমায় ছেড়ে। আর বলতে পারলাম না কান্নার জন্য। স্যারের চোখেও পানি ছলছল করছে যা সে আপ্রাণ চেষ্টা করে আটকিয়ে রাখছে। সে আমার দিকে না তাকিয়েই বলল, সুপ্তি আমার জন্য সবকিছু আর কঠিন করো না। আমার যেই সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। শুভ্র স্যার আমার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। শুভ্র, আমি তোমাকে ভালোবাসি। স্যার যেতে যেতে থমকে দাঁড়ালো পিছন থেকে আমার কান্নামাখা জোরালো গলা শুনে। কয়েক মুহূর্ত সেভাবেই দাঁড়িয়ে থেকে পিছনে ঘুরে নিচের ঠোঁট কামড়ে ধরে হাত দিয়ে মাথার চুলগুলো পিছনে ধরে কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর দ্রুত আমার সামনে এসে অশ্রু ঝরিয়ে কান্নামাখা গলায় বলতে লাগলো, আই হেট দ্য ফ্যাক্ট, তুমি আমাকে তোমার ভালোবাসায় এতটা ফুটবল করে ফেলেছ যে আমি তোমার ওপর একটু রাগও হয়ে থাকতে পারি না। বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও শক্ত করে তাকে আঁকড়ে ধরলাম। আমরা দুজনই অঝোর ধারায় কেঁদে যাচ্ছি।
পাশ থেকে সেই বাচ্চাটা মুখে আঙুল দিয়ে জোরে সিটি বাজিয়ে হাততালি দিতে লাগলো। স্যার আমার ঘাড়ে মুখ লুকিয়ে কানে বলতে লাগলো, আমিও তোমাকে ভালোবাসি সুপ্তি। খুব 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 ভালোবাসি। আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? আমরা দুজন সবসময় একসাথে থাকবো, ঠিক আছে? আমি শুভ্রকে ছেড়ে বললাম, দুজন না। তারপর ওর একটি হাত আমার পেটে চেপে ধরে বললাম, তিনজন। স্যার তার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে আমার চোখে জিজ্ঞাসু চোখে তাকালো। আমিও মৃদু হেসে চোখের পলক ফেলে তাকে আশ্বাস দিলাম। হ্যাঁ, আমাদের মধ্যে তৃতীয় জন আসছে। দুজনের মাঝে তৃতীয় জন আসা বলতে সেই আলাদা করা অর্থে নয়। তৃতীয় জন আসছে আমাদের দুজনকে আরো আঁকড়ে ধরতে দুজনার সাথে। আজ সকালেই আমি আমার শরীরে শুভ্র ভালোবাসার অস্তিত্বের খোঁজ পেয়েছি। কথাটা বোঝা মাত্রই শুভ্র চোখে মুখে এক খুশির চমক খেলে গেল। সাথে সাথেই আমাকে উপরে তুলে ধরে ঘোরাতে শুরু করলো খুশিতে আর বলতে লাগলো, আজকে তুমি আমাকে আমার জীবনের সবথেকে বড় দুটি উপহার দিলে। নিজেকে এই পৃথিবীর সবথেকে সুখী মানুষ লাগছে। আমি অনেক খুশি। আমি ওর কাঁধে দু হাত রেখে হাসতে হাসতে ব্যালেন্স সামলাতে লাগলাম। ওর চোখে এখন সুখের অশ্রু ঝরছে। আমাকে ধীরে ধীরে উপর থেকে নিচে নামাতে লাগলো। ওর কপাল বরাবর আসতেই আমি দু হাত দিয়ে ওর গাল ধরে ওর কপালে এক দীর্ঘ ভালোবাসার পরশ ছুঁয়ে দিলাম। আমাকে নিচে নামানো থামিয়ে শুভ্র আবেশে চোখ বন্ধ করে ফেলল। চোখের নিচে এখনো মুক্তোর মতো অশ্রু চিকচিক করছে। তারপর আমার চোখের দিকে মৃদু হেসে অসীম সুখের ছায়া মুখে নিয়ে তাকিয়ে রইল। আর আমিও মৃদু হেসে তাকিয়ে রইলাম সেভাবেই ওর গাল ধরে ওর চোখে। সময় যেন সেভাবেই থেমে রইল আমাদের ভালোবাসায়। এ যেন এক স্বর্গীয় সুখের মুহূর্ত, যার প্রকাশ ভাষায় করা অসম্ভব। জীবনের স্রোতে আমরা যেন এভাবেই একসাথে আঁকড়ে থাকি, সমস্ত জীবনের প্রার্থনা জুড়ে এখন শুধু এই একটাই চাওয়া। সমাপ্ত।